আপু, আমরা এখন ক্লাসটি শুরু করতে পারি। আচ্ছা ভাইয়া, তো আসসালামু আলাইকুম সবাইকে। আজ তোমাদের সবাইকে আমাদের মেডিবি আয়োজিত ফ্রি কোর্স ফর বিগিনার্সে জানাচ্ছি ওয়েলকাম। আমি সামিহা জামান আক্তার বলছি, ঢাকা মেডিকেল কলেজে পড়ছি ফাইনাল ইয়ারে। তো আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে বা স্ক্রিনটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা? কেউ একজন কষ্ট করে আনমিউট করে এনশিওর করো। জি আপু, আচ্ছা, ভেরি গুড। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো, তোমরা জানোই সবাই যে বায়োকেমিস্ট্রি সাবজেক্টের একটা ইন্ট্রোডাকশন দিব। পড়াবো ঠিক, মানে পড়াবো কম, আমি তোমাদেরকে আইডিয়া দিব বেশি। তোমরা হচ্ছে একদম নতুন, যেটাকে বলে আমাদের এমবিবিএস লাইফে তোমাদের কেবলই মাত্র তোমরা পা রাখলা। তোমাদের ওরিয়েন্টেশন যতদূর মানে যতদূর মনে আছে যে এক সপ্তাহ। আপু তোমরা সবাই একটু কষ্ট করে, আপু আর ভাইয়ারা তোমরা মিউট রাখবা, হ্যাঁ? আমি তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমি অবশ্যই সময় দিব, তখন তোমরা আনমিউট করে কোয়েশ্চেন করবা। কিন্তু মিউট না রাখলে মানে এরকম আর কি হ্যাম্পার হলে একটু ব্যাপারটা খারাপ। তো যেটাই বলছিলাম যে তোমরা একদম নতুন, তোমাদের মাত্র এক সপ্তাহ হলো ওরিয়েন্টেশন হয়েছে। তোমাদের মনে এখন অজস্র প্রশ্ন প্রতিটা সাবজেক্টে, কিভাবে পড়বো, কোন বই পড়বো, কতক্ষণ পড়বো, সিলেবাস কি। তো আমাদের এই সেশনগুলোতে আমরা তোমাদের এই উত্তরগুলো দেওয়ারই চেষ্টা করব। তো আমার হচ্ছে কি আজকে বায়োকেমিস্ট্রি পড়ানোর কথা। আমি তোমাদেরকে তোমাদের কমন কোয়েরিজ গুলো আমি যতটুকু জানি আমি অ্যান্সার করার চেষ্টা করব। আর তোমাদের যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে তোমরা এখানে চ্যাট, জুমে যারা আছো চ্যাট বক্সে লিখতে পারো, বা ফেসবুকে যারা লাইভে দেখছো তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি একটা সময় পর আমি পড়ে তোমাদের সবারই ইনশাল্লাহ উত্তর দিব। তো চলে আসি বায়োকেমিস্ট্রি নিয়ে। এখন এই বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা আমাদের কাছে, মানে আমি জানি না তোমাদের এখন ক্লাস শুরু হয়েছে কিনা, কিন্তু ক্লাস শুরু হওয়ার পর অনেকের কাছে কিন্তু একটু খটমটে লাগতে পারে। মানে বাকি যে দুইটা সাবজেক্ট আমরা পড়ি আমাদের ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট ফেজে, যেটা ফার্স্ট ইয়ার প্লাস সেকেন্ড ইয়ার মিলে আমরা তিনটা সাবজেক্ট পড়ি, এটা তো তোমরা আই থিঙ্ক জানো, যে অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি। তো দেখা যায় কি যে অ্যানাটমি আর ফিজিওলজির ভিড়ে বায়োকেমিস্ট্রিটা চাপা পড়ে যায়। কারণ একে তো হচ্ছে গিয়ে এই সাবজেক্টটা একটু খটমটে, তার উপর হচ্ছে গিয়ে সবাই নতুন স্টুডেন্টরা স্বাভাবিক ভাবেই যে দেখা যায় যে অ্যানাটমিটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে, যে নতুন বোনস, নতুন ভিসেরা, মানে অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে সবার মধ্যে, আমার মধ্যেও এটা ছিল। ফিজিওলজিটাও কিন্তু ভালোই ইন্টারেস্টিং। এখন বায়োকেমিস্ট্রি দেখা যাবে যে ছোট একটা বই, আর টপিক গুলো স্পেশালি যে ফার্স্ট যে কার্ডটা আমাদের বায়োফিজিক্স এন্ড বায়োমলিকিউলস, বই খুললেই দেখবো যে এই যে অ্যাসিড কাকে বলে, বেস কাকে বলে, পিএইচ কাকে বলে, সলিউশন কি, ক্রিস্টাল কি, কলোয়েড কি, সব আমাদের সেই এইচএসসি তে আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছি। তো মনে হবে যে আচ্ছা এগুলো তো কেমিস্ট্রিতে পড়েই আসছি, এখন আবার কেন পড়াচ্ছে। তো এটা নিয়ে বায়োকেমিস্ট্রির প্রতি একটা অনীহা কাজ করে। তো আমি তোমাদেরকে জাস্ট আজকে এইটাই চেষ্টা করব যে দেখাতে যে বায়োকেমিস্ট্রির সাথে আমরা পরবর্তীতে আমাদের থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে কিভাবে কোরিলেট করতে পারি। যে সাবজেক্টটা খটমটে বলে এটা যে ফেল না তা না, এটা একটা পিস অফ কেক হয়তো বা মনে হতে পারে, ইজি মনে হতে পারে, কিন্তু এটা একটা আনচিউয়েবল ইনসলিউবল কেক। যে এটাকে বুঝতেও একটু ঝামেলা হতে পারে, পড়তেও খটমটে হতে পারে। আমার কাজ হচ্ছে তোমাদেরকে জিনিসটা ইজি করে দেওয়া। আর তোমরা, আমি আজকে বলছি, তোমরা এটা সারা জীবন মনে রাখবা যে এই বায়োকেমিস্ট্রি কিন্তু তোমাদের মানে এই শুধু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য না, তোমরা যখন থার্ড ইয়ারে পড়বা তখনও কাজে লাগবে, ফোর্থ ইয়ারেও কাজে লাগবে, ফাইনাল ইয়ারেও কাজে লাগবে। তো এটাই হচ্ছে কি বায়োকেমিস্ট্রি নিয়ে। তো মানে আমি তোমাদের যেই মেসেজটা প্রথম স্লাইডে দিতে চাচ্ছি যে বায়োকেমিস্ট্রিটাকে ইজি মনে করে ফেলে রেখো না। অ্যানাটমি ফিজিওলজির ভিড়ে বায়োকেমিস্ট্রি যেন চাপা না পড়ে, প্রতিদিনই রেগুলারলি অল্প অল্প করে পড়তে হবে। এখন কোভিড সিচুয়েশন চলতেছে, আমি জানি আমরা অনেকেই শারীরিক এবং মানসিক ভাবে একটু বিপর্যস্ত পড়াশোনার থেকেও। আর তোমাদের তো সেই অ্যাডমিশন টেস্টের পর অনেক বড় একটা গ্যাপ ছিল, পড়াশোনার সাথে একটা বড় গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, এটাই স্বাভাবিক। তো এখন থেকেই কিন্তু তোমাদেরকে শুরু থেকে একটু গুছিয়ে ফেলতে হবে। আর প্রথমে অবশ্যই একটা গ্যাপের পর আবার পড়াশোনা করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু তোমরা আস্তে আস্তে শুরু করো, রেগুলারলি শুরু করো, তাহলে দেখবা যে একটা সময় তোমরা একদম সিস্টেমে ঢুকে গিয়েছো। তোমাদের কিন্তু অনেক ডিসঅ্যাডভান্টেজেস আছে, আমি স্বীকার করতেছি, যে পুরো একটা লং ডিস্টেন্স পড়াশোনা, অনলাইনে পড়াশোনা, টিচাররাও ঠিক মতো হয়তো বা অনেক জায়গায় হ্যান্ডেল করতে পারে না, মানে তোমাদের এই যে ইন্টারনেট কানেকশন আনস্টেবল থাকে, হাবিজাবি অনেক তোমাদের ডিসঅ্যাডভান্টেজ, যে তোমার ফ্রেন্ডদের সাথে ঠিক মতো লাইভে দেখা সাক্ষাৎ করতে পারছো
পারতেছো না, কিন্তু তোমাদের আমি যেটা বলবো যে সবচাইতে বড় অ্যাডভান্টেজ যেটা তোমরা নাও সেটা হচ্ছে তোমরা কিন্তু শুরুটা বাসায় বসে করতে পারতেছো। বাসায় বসে শুরু করা আর হলে বসে শুরু করার মধ্যে আমি মনে করি বড় একটা তফাৎ। কারণ বাসা ছেড়ে হলে গিয়ে কিন্তু দেখা যায় যে হোম সিকনেস অনেকের মধ্যেই কাজ করে, পড়াশোনাটা পরে চলে আসে। এখন তোমরা শুরুটা বাসায় করতেছো, তোমাদের সামনে মানে কাছে খুবই ভালো একটা অপরচুনিটি আছে শুরু থেকে গুছিয়ে নেওয়া। আর তোমরা মনে রাখবা এমবিবিএস কিন্তু একটা ম্যারাথন, এটা কিন্তু কোনো স্প্রিন্ট না যে আমি হচ্ছে গিয়ে এই কয়দিন 20 ঘন্টা 18 ঘন্টা পড়লাম তারপরে হচ্ছে গিয়ে কয়েকদিন পড়লামই না, এরকম না। তোমরা বাসায় আছো, নিজের এনভায়রনমেন্টে আছো, আস্তে আস্তে পড়াশোনা শুরু করো, রেগুলারলি পড়াশোনা শুরু করো, দেখবা সবকিছু অনেক মানে গুছিয়ে আসছে। আর প্রথমে ইররেগুলার থাকলে কিন্তু সেটা মেকআপ করা সারা জীবনের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, বায়োকেমিস্ট্রি নিয়ে বলতে গিয়ে প্রথমেই অনেক কথা বলে ফেললাম, কারণ তোমরা স্বাভাবিকভাবে আমার কাছে যেটা মনে হয় যে প্রথম এক সপ্তাহ কি প্রথম 1 মাস যায় অ্যাডজাস্ট করতে। তো এই অ্যাডজাস্টমেন্ট নিয়ে কিছু কথা বললাম যে তোমরা হচ্ছে প্রথম থেকেই রেগুলার থাকো, আর মানে এমন না যে একদম টানা 10-12 ঘন্টা পড়া লাগবে, জাস্ট রেগুলারিটিটা মেনটেন করো। এবং আচ্ছা, লেকচার তো তোমাদের আই থিঙ্ক সব জায়গায় শুরু হয়ে গেছে। তো কিভাবে পড়তে হয় আমি তোমাদের একটু প্রথমে ওভারভিউ দিয়ে নেই, নট অনলি বায়োকেমিস্ট্রি বাট অ্যাজ আ হোল সব সাবজেক্ট। তোমরা অবশ্যই লেকচারগুলো ভালো মতো অ্যাটেন্ড করবা। সকাল 8টায় শুরু হচ্ছে, ঘুম আসতেছে এরকম মানে স্বাভাবিক যে বাসায় বসে আরামে ঘুমাচ্ছি, লেকচার তো রেকর্ডেড হয়ে থাকে, পরে দেখে নিব, কিন্তু পরে না আসলে দেখা হয়ে ওঠে না। তোমরা লেকচারগুলো চেষ্টা করবা যে লাইভ লেকচারগুলো করতে, এবং লেকচারে একদম স্লাইড যে সব তোলা লাগবে তা কিন্তু না। তোমরা চেষ্টা করবা যে লেকচারে টিচাররা কি বলে, কোন কোন টপিক পড়তে বলে, অবশ্যই টপিকগুলো নোট ডাউন করবা। টিচাররা কিন্তু বলে দেয় যে তোমার এই টপিক রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এই টপিক ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তোমরা যতই অনলাইন মানে অন্য জায়গায় কোর্স করো বা বড় ভাই আপুর কাছে পড়ো, তারা কিন্তু ওভাবে টিচারদের মতো করে বলতে পারবে না যে তোমার রিটেনে কোনটা ইম্পর্টেন্ট, ভাইবায় কোনটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় মানে একদম পিন পয়েন্ট করে। কিন্তু যে প্রফেসররা লেকচার নেয় বা অ্যাসোসিয়েট প্রফেসররা লেকচার নেয়, ওনারাই কিন্তু বেস্ট বলতে পারে। সো আমি প্রথমত তোমরা লেকচারটা ভালো মতো করবা, অ্যাটলিস্ট লেকচারে কি কি টপিক পড়ে ওগুলো নিজেদের মধ্যে নোট ডাউন করবা বা নিজেরা মনে রাখবা। রিটেনে কোনটা ইম্পর্টেন্ট, ভাইভাই কোনটা ইম্পর্টেন্ট, লেকচার অনুযায়ী সাজিয়ে নিবা। তারপরে আসো মেইন বুক। আমাদের তো মেইন বুক এক একটা জায়গায় এক এক রকম, মেইন বই নিয়ে আমি পরে কথা বলতেছি, আমি বায়োকেমিস্ট্রি স্পেসিফিক মেইন বুকের কথা বলবো। কিন্তু লেকচারের আমি যেটা বললাম, লেকচারের টপিকগুলো তোমরা প্রথমত দেখবা হচ্ছে মেইন বুক থেকে, তারপরে আসবে হচ্ছে গিয়ে গাইড বুকের কথা, সবার লাস্টে আসবে রেফারেন্স বুকের কথা। এখন কোনটা কি, আমি যেহেতু আজকে বায়োকেমিস্ট্রি ক্লাস, আমি বায়োকেমিস্ট্রির প্রেক্ষিতেই বলতেছি। সো তোমরা বায়োকেমিস্ট্রি একটা লেকচার করলা, আমি আজকে তোমাদের পড়াবো ধরো একটা লেকচার। তো এইটা তোমাদের কাজ হচ্ছে গিয়ে বা তোমাদের কলেজে যদি কোনো লেকচার হয়, তোমাদের 1 নাম্বার কাজ হচ্ছে তোমরা বাসায় গিয়ে মেইন বই যেটাকে বলে মেইন বই থেকে টপিকগুলো মার্ক করবা যে হ্যাঁ এই এই জিনিস আমাদেরকে পড়ানো হয়েছে। তো দেখবা লেকচারের সাথে মিলিয়ে বইয়ে তোমাদের হচ্ছে আর এক্সট্রা কি কি দেওয়া বা এক্সট্রা এক্সপ্লেনেশন গুলো লেকচারের টপিক গুলো মেইন বই থেকে পড়ে ফেলবা। বায়োকেমিস্ট্রিতে আমাদের মেইন বই ম্যাক্সিমাম জায়গায় যেটা মোজাম্মেল হক স্যারের বই এবিসি অফ বায়োকেমিস্ট্রি, এটাই হচ্ছে গিয়ে ফলো করা হয়। কিছু কিছু কলেজে হচ্ছে সত্যনারায়ণ ফলো করা হয়, আবার কিছু কিছু কলেজ এমনও আমি শুনেছি যে মেইন বইয়ে ওভাবে মানে একদম ডাইরেক্টলি বড় বড় হারপার লিপিনকট এইসব ফলো করা হয়। তোমরা মেইন বই সিলেকশনের ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রথমে মাথায় রাখবা তোমাদের সিনিয়রদের অ্যাডভাইস, যে তোমাদের পার্টিকুলার মেডিকেলের টিচাররা কোন বই থেকে এক্সামে কোয়েশ্চেন করে, এটা কিন্তু তোমার মেডিকেলের সিনিয়রই বেস্ট বলতে পারবে। যেমন আমার ঢাকা মেডিকেলে আমাদের হচ্ছে এবিসি পড়ায়, তো আমি আমার জুনিয়রদের অবশ্যই সত্যনারায়ণের আগে বলবো যে তোমরা আগে এবিসিটা কিনো। তো এরকম তোমাদের এটা কলেজ টু কলেজ মেইন বই ভ্যারি করবে। তোমরা লেকচার থেকে প্রথমে এসে এই কলেজ অনুযায়ী মেইন বইটা ভালো মতো ওই টপিকটা পড়ে নিবা। তারপর আসবে হচ্ছে গাইড বই। আমাদের এমবিবিএস এর শুরুতে কিছু মানে সিনিয়ররা অনেক মানে এরকম অনেক হয় যে সিনিয়ররা বলে যে মেইন বই পড়ে তো কুলাতে পারবি না, গাইড বই পড়, গাইড পড়লেই পাস। কিন্তু আমি পার্সোনালি না কখনো শুধু গাইড পড়ে মানে আমি কুলাতে পারি নাই, সত্যি কথা। এখন এটা ভালো রেজাল্ট করা বলো বা পাস করা বলো, যেই জন্যই বলো, আমি তোমাদের সাজেস্ট করবো যে প্রথমে গাইডটা দিয়ে শুরু করো না। গাইড হচ্ছে তোমাদের মানে গাইড গুলো দেখবা সব সাদা কালো গাইড, মানে গাইড লিটারালি তোমাদের মেডিকেল পড়াশোনার কালারটা শুষে নেয়।
তোমার হচ্ছে কি গাইডে হচ্ছে কি দেওয়া, যে কতগুলো কোয়েশ্চেন দেওয়া, কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দেওয়া, কিন্তু কিসের কনটেক্সটে বলতেছে, এটা আমরা কেন পড়ছি, আমাদের মেডিকেল লাইফে কেন এটা লাগবে, সুন্দর করে গুছিয়ে কিন্তু গাইডে দেওয়া নাই। গাইড তোমাদের এক্সামের জন্য সহায়ক অবশ্যই, কিন্তু তোমার মানে এটা পড়লে যে তোমরা পুরো জিনিসটা বুঝতে পারবা ব্যাপারটা তা না। তো গাইড কিভাবে পড়বা, দেখো প্রথমত তুমি তো মেইন বইটা পড়ে ফেললা, টপিকটা তুমি মেইন বই থেকে পড়বা, তারপর তুমি হচ্ছে গিয়ে গাইডটা ওপেন করবা, দেখবা যে ওই পার্টিকুলার টপিক থেকে তোমাদের বোর্ডে কি কি, তোমাদের বোর্ড বা অন্যান্য বোর্ডে কি কি কোয়েশ্চেন আসছে, তোমরা একটু তার দেখবা যে এই কোয়েশ্চেন গুলো তোমরা তোমাদের মেইন বই থেকে অর্জিত যে নলেজটা ওটা দিয়ে কাভার হতে পার, মানে কাভার করতেছে কিনা। তারপর হচ্ছে গিয়ে তোমরা দেখবা যে এক্সট্রা কিছু গাইডে আছে কিনা। গাইডটা মেইনলি তোমার এই কোয়েশ্চেন দেখার জন্য যে তুমি যা পড়তেছো তা এক্সামে তোমার রিটেনে কি কি কোয়েশ্চেন আসতেছে, এইটা হচ্ছে গিয়ে তোমরা গাইড থেকে বুঝবা। ধরো সাপোজ হচ্ছে গিয়ে তুমি হচ্ছে বই থেকে পিএইচ পড়লা, তো গাইডে দেখলা যে পিএইচ থেকে কি কি কোয়েশ্চেন আসছে, যে ডেফিনিশন অফ পিএইচ, তারপরে হচ্ছে কি ধরো রাইট আ শর্ট নোট অন পিএইচ, ইম্পর্টেন্স অফ পিএইচ, এইসব তোমার হচ্ছে গাইডে আসে। তো তুমি যদি দেখো যে গাইডের ইনফরমেশন গুলো তোমার মেইন বই থেকে পড়া হয়ে গেছে, তো ভালো, তোমার আর কিছু পড়া লাগবে না। কিন্তু গাইডের মাঝে মাঝে এক্সট্রা কিছু কোয়েশ্চেন যা কিনা ধরো এবিসি তে আছে, এবিসি তে নাই সত্যনারায়ণে আছে, গাইডে ওই ইনফরমেশন গুলো হয়তো বা এক্সট্রা আছে, তুমি এবিসি পড়লা কিন্তু মানে একটা ইনফরমেশন গাইডে দেওয়া যেটা কিনা হারপার থেকে বা লিপিন কর থেকে বা সত্যনারায়ণ থেকে, তুমি ওই এক্সট্রা ইনফরমেশনটা গাইড থেকে পড়তে পারো। অথবা এটা একটা করতে পারো, আরেকটা কাজ করতে, এটাই মানে আমি পার্সোনালি এটাই করছি, ঠিক আছে, আমার পার্সোনালি এটাই যে আমি প্রথমে মেইন বইটা পড়েছি গাইড থেকে, যে এক্সট্রা কোয়েশ্চেন্স গুলো আছে বা এক্সট্রা ইনফরমেশন গুলো গাইড থেকে পড়েছি। আর তারপর গেল তোমার হচ্ছে গিয়ে মেইন বই, গেল তোমার হচ্ছে গিয়ে গাইড বই, সবার লাস্টে আমি যেটার কথা বলবো, লাস্ট বাট নট দ্য লিস্ট, রেফারেন্স বই যেটাকে আমরা বলি, যেটা টিচারদের কাছে যেটা মেইন বই, যে এখানে বায়োকেমিস্ট্রিতে দুইটা আছে, হারপার আর লিপিন কট। টিচার মানে যারা প্রফেসররা তারা হচ্ছে কি পরীক্ষার হলে তোমাদের জিজ্ঞাসা করে যে কি বই পড়েছো, তো অনেক সময় দেখা যায় যে টিচাররা এবিসি পড়েছো বা মানে গাইড তো দূরের কথা, আরিফ বা এন্ডিভার যাই বলো দূরের কথা, অনেক টিচার এবিসি কেও তোমার হচ্ছে গাইড হিসাবে কনসিডার করতে পারে। তো এটাও তোমরা হচ্ছে কি একটু সিনিয়রদের থেকে জেনে নিবা যে তোমাদের ভাইভাতে টিচাররা কোন বইয়ের নামটা শুনতে চায়। তো যাই হোক, টিচাররা মোস্টলি প্রফেসররা হারপার এবং লিপিন কটটাই ফলো করে। তো রেফারেন্স বই কখন পড়বো আমরা, কঠিন বইগুলো দেখবা, বইগুলো কিন্তু মজার, কিন্তু মানে শুরুতে না টাইমটা একটু শর্ট থাকে, তো শুরুতে কি আমাদের মানে এমবিবিএস এর কোর্সে দেখা যায় যে সময় কম পড়া বেশি। এই যে রেফারেন্স বই কখন খুলবা, যখন তুমি দেখবা যে মেইন বই পড়েও তুমি একটা টপিক সম্বন্ধে ক্লিয়ার হচ্ছ না, কিংবা তোমার এই টপিকটা ইন্টারেস্টিং লাগতেছে, তুমি আরো কিছু জানতে চাও, তখন হচ্ছে কি তুমি রেফারেন্স বইয়ের সাহায্য নিবা। তো প্রথমত তোমার হায়ারার্কিটা কিরকম হবে, তোমার প্রথমত তুমি লেকচারটা করবা, লেকচার অনুযায়ী মেইন বই পড়বা, গাইড বুক থেকে দেখবা যে কি কি এক্সট্রা কোয়েশ্চেন আসছে, আর তারপরে হচ্ছে গিয়ে তোমার রেফারেন্স বই ফর ফার্দার নলেজ। এটা হচ্ছে আমি করতাম। তোমরা আরেকটা কাজ করতে পারো, যে যদি তোমাদের মনে হয় যে মেইন বই অনেক বড়, বারবার রিটেনের জন্য খোলা বন্ধ করাটা ঝামেলা, তোমরা মেইন বইয়ে যে এক্সট্রা ইনফরমেশন গুলো তোমরা সেগুলো গাইড বইয়ের মধ্যে টুকে ফেলতে পারো। যেমন জেনারেলি গাইড ইনফরমেশন সেমই থাকে, কিন্তু তোমার কাছে যদি মনে হয় যে মেইন বইয়ে এই ইনফরমেশনটা মানে আমি মেইন বই থেকেই পড়বো, মানে মেইন বইটাই আমি ফলো করব, গাইড ফলো করব না, সেই ক্ষেত্রে মেইন বইয়ের ইনফরমেশনটা তুমি গাইডে লিখে ফেললা, বা লেকচারে তোমাদের এক্সট্রা যা যা বলছে তা তুমি হচ্ছে গাইডে লিখে ফেললা। এই ক্ষেত্রে তোমার গাইড বুকটা একটা নোটবুক হিসাবে কাজ করবে, যে তোমার হাতে লেখা নোট না, তোমার লেকচারের ইনফরমেশন প্লাস মেইন বুকের এক্সট্রা ইনফরমেশন তোমার গাইডের মধ্যে টুকে ফেললা, তাহলে কি হলো, সবকিছু একটা জায়গায় থাকলো, তোমার পরে যখন একদম মেইন প্রফের সময় বা রিটেন বা ভাইবার সময় তোমার হচ্ছে রিভিশন দেওয়াটা ইজি হয়ে গেল। আর এর সেম গোস ফর রেফারেন্স বুক, তুমি যদি রেফারেন্স বুক একটা প্যাসেজ তোমার খুব ভালো লাগলো বা খুবই ইম্পর্টেন্ট মনে হলো, তুমি ওই প্যাসেজটা গাইড বুকে লিখে ফেললা, তাহলে তোমার কষ্ট করে এই মোটা বই তোমার বারবার খোলা লাগবে না। আর রেফারেন্স বুকের তোমার মানে হার্ড কপি না থাকলেও চলবে, তুমি হচ্ছে গিয়ে সফট কপিটা যদি ম্যানেজ করতে পারো এনাফ। এটাই হচ্ছে গিয়ে আমার বই রিলেটেড কথাবার্তা।
কথা। তো এখন আমরা আসি সিলেবাস। আমাদের বায়োকেমিস্ট্রিতে আমরা দুইটা পেপার, ঠিক আছে, তোমার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারটা দিয়েই মোটামুটি শুরু হয় ইনভ্যারিয়েবলি, আমি যতদূর জানি সব মেডিকেলে শুরু হয় বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকিউলস কার্ডটা দিয়ে। এই কার্ডটা দিয়ে শুরু হয়, আর এই কার্ডটা দিয়ে অনেকের হচ্ছে বায়োকেমিস্ট্রিটাকে খটমটে মনে হয়, কারণ এখানে আর কি বুঝার জিনিস অবশ্যই আছে, কিন্তু একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টের পক্ষে কোনটা বুঝা আর কোনটা মুখস্থর জিনিস ডিফারেন্সিয়েট করাটা টাফ। ধরো আমি হচ্ছে ফোর্থ ইয়ারে এসে বুঝছি বা থার্ড ইয়ারে গিয়ে অ্যাকচুয়ালি ফোর্থ ইয়ারে গিয়ে বুঝছি যে আল্লাহ, বায়োকেমিস্ট্রিতে তো এটা পড়েছিলাম, এটা তো আমি ওভাবে মানে বুঝি নাই যে এইটা আমার এই ফার্মাকোলজিতে এখানে কাজে লাগতেছে, বা এটা আমার সার্জারিতে মেডিসিন এখানে কাজে লাগতেছে। বায়োফিজিক্স এন্ড বায়োমলিকিউলসে কিছু খুব মজার টপিক আছে যেটা কিন্তু তোমার সারা জীবনের জন্য লাগবে। সো প্রথমে দেখেই নিরাশ হওয়ার কিছু নাই। তারপর ডাইজেশন এন্ড মেটাবলিজম। আমি যদি তোমাদের একটা সিঙ্গেল কার্ড বলে যে তোমার বায়োকেমিস্ট্রি, মিউট করো আপু ভাইয়ারা প্লিজ। আচ্ছা, বায়োকেমিস্ট্রিতে যদি একটা সিঙ্গেল কার্ড বলে যে এটা মোস্ট ইম্পর্টেন্ট কার্ড, আমি বলবো মেটাবলিজম। তোমার ফার্স্ট পেপার 1-এ জিনিসটা কিভাবে যায় জানো, মানে তোমার বায়োফিজিক্স এন্ড বায়োমলিকিউলস থেকে খুবই কম ধরে। তারপরে টিচাররা জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি সকালবেলা কি খেয়ে আসছো, তারপর তুমি বললে রুটি আর ডিম। রুটি মানে কি? কার্বোহাইড্রেট। তো ধরো তোমার হচ্ছে কার্বোহাইড্রেট আর ডিম মানে হচ্ছে ধরো প্রোটিন। তো তখন তোমার টিচাররা ওখান থেকে কার্বোহাইড্রেট একটা বায়োমলিকিউল, তো তখন তোমার টিচাররা কার্বোহাইড্রেট থেকে কোয়েশ্চেন করবে, প্রোটিন থেকে কোয়েশ্চেন করবে, এবং তারপর ইনভ্যারিয়েবলি তোমার মেটাবলিজম থেকে কোয়েশ্চেন করবে। তোমাদের ভাইভাতে আর কোনো কার্ড থেকে মানে পেপার 1-এ দেখা যায় যে অনেকের মেটাবলিজম থেকে শুরু করে মেটাবলিজমে গিয়ে শেষ হয়, আর কোনো টপিক থেকে কোয়েশ্চেন করেই না। সো আই হোপ তোমরা বুঝতে পারতেছো যে জিনিসটা কত ইম্পর্টেন্ট। তো যাই হোক, ডাইজেশন এন্ড মেটাবলিজম আর পড়তেও তোমাদের খুব মজা লাগবে আই হোপ। আর তারপরে হচ্ছে ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। এইটাও একটা এক্সাইটিং একটা টপিক, ইন্টারেস্টিং একটা টপিক। এবং তোমাদেরকে আমি এখনই রিকোয়েস্ট করতেছি যে ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি আর ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে তোমাদের যা যা পড়াবে তোমরা এটা রেখে দিবা। ক্লাস লেকচার হোক আর নোট হোক যাই হোক, তোমরা এটা বিক্রি করে দিবা না, বা মানে দর হিসাবে অনেকে খাতা বিক্রি করে দেয় না, এই কাজটা করবা না। কারণ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি তোমাদের এটা একদম মানে সারা জীবন লাগবে, পোস্ট গ্রাজুয়েশনেও লাগবে। তো আমি তোমাদের তাহলে একটু ফাইনালি পেপার 1-এ কি কি পড়াবে আরেকবার বলি। বায়োফিজিক্স এন্ড বায়োমলিকিউলস। বায়োফিজিক্সে বেসিক্যালি আমাদের কেমিস্ট্রির জিনিসপত্র, পিএইচ, বাফার, উইথ সলিউশন, এইসব। বায়োমলিকিউলস আমাদের লিভিং বডিতে কয়েকটা বায়োমলিকিউলস আছে, কি কি? লিপিড, প্রোটিন, তারপরে কার্বোহাইড্রেট, ডিএনএ, আরএনএ। এই বায়োমলিকিউলস গুলো নিয়ে তোমাদের হচ্ছে ডিটেলস পড়াবে এইখানে, যে তোমাদের কোনটার প্রপার্টি কি, এক্সাম্পল কি, ফাংশন কি, এটাই। বায়োমলিকিউলস থেকে আর কিছু পড়া লাগে না, জাস্ট জিনিসটা কি, এটার প্রপার্টি বা তোমার এর মানে ক্যারেক্টারিস্টিক্স কি, এর হচ্ছে গিয়ে ফাংশন কি, আর মানে এক্সাম্পল কি, এ ধরনেরই। ডাইজেশন এন্ড মেটাবলিজম তো বললাম খুবই ইম্পর্টেন্ট। আর ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি থেকে মানে তোমার হচ্ছে এন্ডোক্রাইন জিনিসটা সম্বন্ধে তোমাদের মানে আইডিয়া না থাকাটাই স্বাভাবিক। এন্ডোক্রাইন মানে হচ্ছে হরমোন। আমরা তো এইচএসসি-তে পড়ে আসি বিভিন্ন হরমোন, তাই না? যেমন পিটিউটারি হরমোন, থাইরয়েড হরমোন, ইনসুলিন, গ্লুকাগন, হ্যানত্যান। তো ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিতে আমাদের বায়োকেমিস্ট্রিতে ডিল করে মেইনলি দুইটা হরমোন নিয়ে। একটা হচ্ছে আমাদের থাইরয়েড হরমোনগুলো নিয়ে, আর হচ্ছে আমাদের ইনসুলিন নিয়ে। থাইরয়েড হরমোন নিয়ে এখানে তোমার হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, এগুলো ডায়াগনোসিসটা তোমরা এখান থেকে শিখে ফেলবা, যে কিভাবে হচ্ছে গিয়ে আমরা একটা রিপোর্ট দেখে কিভাবে জিনিসটা ডায়াগনোস করতে পারি। ক্লিনিক্যাল মানে এই যে যখন আমরা এন্ডোক্রাইনোলজি পড়বো তখন এইটা জিজ্ঞাসা করতে, এইটা আর কি আমাদের মানে পড়া হয়ে যাবে। আর ইনসুলিন যেটা মানে ইনসুলিন হরমোনটা, তোমরা আমাকে কেউ একজন বলো, আমি জানি তোমরা পারবা। ইনসুলিনের ডেফিসিয়েন্সিতে বডিতে কি ডিজিজ হয়? ডায়াবেটিস। ভেরি গুড, ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, নোট করে রাখো, ডায়াবেটিস মেলাইটাস। এতদিন তোমরা মেডিকেলে পড়তে না, তোমরা ডায়াবেটিস বলে পার পেয়ে গেছো। এখন কিন্তু তোমাদের শুধু ডায়াবেটিস বললে হবে না, ডায়াবেটিস মেলাইটাস বলতে হবে। কারণ ডায়াবেটিস আমাদের দুই প্রকার হয়। ডায়াবেটিস হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? ডায়াবেটিস ইনসিপিডাস আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, এখানে আমার হাতের লেখা খুবই খারাপ হবে কারণ আমার হাত কাঁপে মাউস ক্লিক করার সময়। আচ্ছা যাই হোক, ডায়াবেটিস মেলাইটাস। এই ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে গিয়ে আমাদের যখন ইনসুলিন ডেফিসিয়েন্সি হবে তখন এই ডায়াবেটিস মেলাইটাস হবে। কখনো তোমরা ভুলেও শুধুমাত্র ডায়াবেটিস বলবা না।
আচ্ছা, এখন হচ্ছে গেল এটা আমাদের হচ্ছে, আর ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন অর্গানের বায়োকেমিক্যাল ফাংশনস গুলো পড়বো, যেমন লিভার, আমরা হচ্ছে গিয়ে এইচএসসি তে পড়ে আসছি যে লিভারকে বলা হয় কি যে রান্নাঘর, এই টাইপের যে বিভিন্ন কেমিক্যাল প্রসেস আমাদের লিভারে হচ্ছে। তো লিভারে কি কি বায়োকেমিক্যাল প্রসেস হচ্ছে ও লিভারের ফাংশন আমরা এখানে জানবো, এজন্য কি কি টেস্ট করা লাগে, লিভার ফাংশন টেস্ট আমরা জানবো, রেনাল ফাংশন টেস্ট আমরা জানবো, আমাদের ক্লিনিক্যাল এনজাইমোলজি আমরা জানবো, যে আমরা তো এনজাইম কি পড়ে আসছি, এই বায়োমলিকিউলস কার্ডে আমরা হচ্ছে গিয়ে এনজাইম নিয়ে ডিটেলস পড়বো। আর ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির মধ্যে এই এনজাইম আমাদের রোগের ডায়াগনোসিস, প্রগনোসিস এগুলোতে কিভাবে সাহায্য করে এগুলো আমরা জানবো। কেউ কি আমাকে বলতে পারো ডায়াগনোসিস কাকে বলে আর প্রগনোসিস কাকে বলে? কেউ কি? ডায়াগনোসিস হচ্ছে কোনো কিছু হয়ে যাওয়ার পরে ওইটাকে মানে ফাইন্ড আউট করা, আর আরেকটা হচ্ছে বিফোর মানে দ্য ডিজিজ। ডায়াগনোসিসটা ঠিক আছে, প্রগনোসিস এটা না। ডায়াগনোসিস হচ্ছে গিয়ে যেটা তুমি বললা যে একটা হয়ে যাওয়ার পর এটার হচ্ছে গিয়ে এটা ডিটেক্ট করা যে হ্যাঁ এই জিনিসটা বডিতে এই ডিজিজটা হয়েছে, এটা কনফার্ম করা। আর প্রগনোসিস মানে হচ্ছে গিয়ে প্রোগ্রেস, ঠিক আছে, যে ডিজিজটা কি তোমার ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, এইটাকে মানে তোমার মেজার করার জন্য বা এইটা বোঝার জন্য কিছু বায়োকেমিক্যাল ফ্যাক্টরস আছে। যেমন আমি খুব ছোট্ট করে এখানে বলতেছি, যদিও এটা পরে অনেকবার আসবে, তোমাদের এই বায়ো এনজাইম পড়ার সময় আসবে। আমাদের বডিতে এই যে সেলের মধ্যে অনেক এনজাইম থাকে, ঠিক আছে। তো যদি কোনো কারণে সেলটা ড্যামেজ হলো, সাপোজ এটা একটা লিভার সেল, ঠিক আছে, আমাদের যদি হেপাটাইটিস হয় তখন লিভার সেলটা ড্যামেজ হলো, সেলের ভেতরে যে এনজাইম গুলো ছিল এগুলো সব বাইরে চলে আসলো। তো আমাদের এই যে এনজাইম বাইরে বা ব্লাডে চলে আসলো, এটার লেভেল যদি হচ্ছে কি খুব বেড়ে যায়, তাহলে আমরা কি বুঝবো যে অনেকগুলো সেল ধ্বংস হয়েছে, ডিজিজটা খারাপের দিকে যাচ্ছে। আর ধরো এটার লেভেলটা ব্লাড টেস্ট করার পর দেখলাম যে ইনিশিয়ালি অনেক বেশি ছিল, আস্তে আস্তে কমে যাচ্ছে, তার মানে আমরা বুঝবো যে আমাদের যে ট্রিটমেন্টটা ওটা কাজ করতেছে। এই যে এই জিনিসটা সেলের বাইরে আগে যতটুকু যেত এখন আর তত যাচ্ছে না, এখন এটা সেলের মধ্যেই আছে, মানে সেলটা প্রোটেক্টেড, যে সেলের আর এখন ড্যামেজ হচ্ছে না, আমরা এই জিনিসটা বুঝতে পারবো। এটাকেই বলে হচ্ছে প্রগনোসিস, যে ডিজিজটা কি বেশির দিকে যাচ্ছে না কমের দিকে যাচ্ছে, এইটা আমরা বুঝি হচ্ছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির মাধ্যমে। তো এটা গেল হচ্ছে আমাদের পেপার 1। আর পেপার 2 তে কি থাকে? পেপার 2 তে থাকে হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন, রেনাল বায়োকেমিস্ট্রি আর হচ্ছে মলিকিউলার বায়োকেমিস্ট্রি। ফুড অ্যান্ড নিউট্রিশনে আমরা কি পড়বো? ফুড অ্যান্ড নিউট্রিশনে আমরা পড়বো হচ্ছে গিয়ে তোমার এই যে আমরা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি, এগুলো আমাদের বডিতে কিভাবে এনার্জি দিচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে এই খাবারগুলোর অভাবে আমাদের বডিতে কি কি ডিজিজ হচ্ছে, প্রোটিনের অভাবে কি হচ্ছে, ভিটামিনের অভাবে কি হচ্ছে, মিনারেলস এর অভাবে কি হচ্ছে, এটা আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন থেকে পড়বো। অ্যানাদার ভেরি ইন্টারেস্টিং টপিক, এবং এখান থেকে এটা পড়তেও তোমাদের খুব মজা লাগবে। রেনাল বায়োকেমিস্ট্রিটা ক্লিনিক্যালি অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের ফিজিওলজির সাথে অনেক মিল পাবা। এখানে আমরা কিডনির বিভিন্ন বায়োকেমিক্যাল ফাংশন সম্বন্ধে জানবো, আমাদের বডির বিভিন্ন ইলেকট্রোলাইট সম্বন্ধে জানবো। ইলেকট্রোলাইট কাকে বলে? ইলেকট্রোলাইট হচ্ছে বডিতে বা ব্লাডে যে ইম্পর্টেন্ট আয়ন গুলো থাকে, যেমন তোমার হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট, এগুলোকে আমরা বলি ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট তো তোমরা আই থিঙ্ক পড়েই আসছো এইচএসসি তে। তো আমাদের হিউম্যান বডিতে যে ইলেকট্রোলাইটস গুলো দেখা হয় সেটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর হচ্ছে কি সরি ক্যালসিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড। এগুলো হচ্ছে কি আমরা রেনাল বায়োকেমিস্ট্রিতে খুব ভালো মতো পড়বো, এগুলো কাজ কি, এগুলোর মানে ডিসঅর্ডার্স কি, এগুলো পড়বো। আর মলিকিউলার বায়োকেমিস্ট্রি তো মানে কি বলবো, একদম মানে এখনকার হট টপিক যেটাকে বলে, যে তোমার হচ্ছে আমাদের দেখো এখন তো মেডিসিন অনেক প্রোগ্রেস করছে, তাই না? তো এখন আমরা কিন্তু গ্রস ডিজিজে আর আটকে নেই, যে অনেক বেশি ফ্যাট খেলে যে হার্টে সমস্যা হয় বা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি আমরা এটাকে, হার্ট ডিজিজ হয়, আমরা কিন্তু এটা এটা আমরা অনেক আগ থেকেই জানি। এখন সায়েন্টিস্টরা মেইনলি কোথায় ফোকাস করে? মেইনলি ফোকাস করে যে এই যে আমাদের জেনেটিক বেসিস অফ ডিজিজে, যে কোন জিনে কিভাবে ড্যামেজ হলে কি ডিজিজ
হয়, এগুলো নিয়ে তো সায়েন্টিস্টরা কাজ করে এখন মেইনলি। তো এটার বেসিস আমরা শিখবো হচ্ছে মলিকিউলার বায়োকেমিস্ট্রিতে, যে আমাদের জিন কাকে বলে, ডিএনএ কাকে বলে, আরএনএ কাকে বলে, নিউক্লিওসাইড কাকে বলে, নিউক্লিওটাইড কাকে বলে, এগুলো কিভাবে তৈরি হয়, কি করে, মানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো সত্যি কথা বলতে বায়োকেমিস্ট্রিতে এই ফার্স্ট কার্ডের প্রথম দিকটা ছাড়া আমার কাছে পার্সোনালি সবকিছুই অনেক ইন্টারেস্টিং মনে হতো, আর জিনিসগুলো অনেক ইজি, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে একটু বুঝে পড়ো খুবই ইজিলি পারবা। এটাতে তোমার অ্যানাটমির মতো এত টাইম লাগে না, ফিজিওলজির মতো এত কমপ্লেক্সও না। তোমাদের জাস্ট একটু রেগুলারলি যেদিন যা লেকচার হয় কষ্ট করে বাসায় এটা মানে ওই দিন রাত্রেই তোমার এটা মেইন বই থেকে পড়ে ফেলতে হবে। আচ্ছা, তো এখন মার্কস ডিস্ট্রিবিউশনে আসি। আমাদের বায়োকেমিস্ট্রিতে হচ্ছে টোটাল 400 মার্কস। রিটেন হচ্ছে 2 দিনে 2 পেপার হয়। পেপার আমি একটু যেটা বললাম, পেপার 1 আর পেপার 2। পেপার 1 এর রিটেন একদিন, পেপার 2 এর রিটেন একদিন, আর ওরাল আর প্র্যাকটিক্যাল দুইটাই হচ্ছে সেম দিনে হয়। ওরালে হচ্ছে কি যেটা ভাইভা আমরা বলি, ভাইভাতে 2টা বোর্ড বসে, পেপার 1 এক বোর্ডে বসে, পেপার 2 আরেক বোর্ডে। তো এখানে 50 আর 50 100 মার্কস। আর প্র্যাকটিক্যালে সাধারণত 2টা ভাগ থাকে, অসপি আর হচ্ছে কি ট্র্যাডিশনাল প্র্যাকটিক্যাল বলে। কোনটা কি তোমরা হচ্ছে কি যখন প্রসেসটা শুরু হবে তখনই খুব ভালো মতো বুঝবে, আমি এখন আর এখানে ডিটেলস বলতে যাচ্ছি না। আচ্ছা, এখন আমরা চলে আসি আজকের ক্লাসে। তো এই পর্যন্ত যা বললাম, আমাদের টপিক, বই, মার্কস ডিস্ট্রিবিউশন, এগুলো নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? থাকলে আমাকে এখন আস্ক করতে পারো, আর যদি না থাকে আমি তাহলে আগাই আমাদের আজকের ক্লাসে। পড়া কাকে মানে কি মানে পড়া, যেটা মেইন পড়া, জানি বাংলাদেশের ম্যাথ হচ্ছে এখন পড়াশোনায় মনোযোগ দেওয়াটা একটু টাফ, তাও আমরা আজকে খুব কম জিনিস পড়বো। আচ্ছা, প্রথমত হচ্ছে গিয়ে হোয়াট ইজ বায়োকেমিস্ট্রি। দেখো বায়োকেমিস্ট্রি তোমরা যখন মানে ভাইভাতে স্পেশালি যখনই তোমরা কোন একটা বোর্ডে পরীক্ষা দিতে আসবা, টিচাররা কিন্তু প্রথমেই তোমাকে কঠিন একটা কোয়েশ্চেন দিয়ে কখনো শুরু করে না। টিচার এভাবে শুরু করে যে তুমি হচ্ছে গিয়ে কি আজকে কি পরীক্ষা, বিশ্বাস করো এই কোয়েশ্চেনটা দিয়ে শুরু করে যে আজকে কি পরীক্ষা, তোমার হচ্ছে গিয়ে কোন বই পড়ে আসছো। তারপর টিচাররা জিজ্ঞাসা করে হোয়াট ইজ বায়োকেমিস্ট্রি। এটা মোস্ট অফ দ্য বোর্ডে মানে অনেক টিচারই এটা দিয়েই তোমার ভাইভা শুরু করে। তো দেখো প্রথমে বায়োকেমিস্ট্রির শাব্দিক অর্থটা কি আমরা একটু ভাগ করার চেষ্টা করি। দেখো বায়োকেমিস্ট্রিকে আমরা মাঝখান দিয়ে ভাগ করলাম, বায়োস আর হচ্ছে গিয়ে কাইমোস। বায়োস মানে আমরা একদম ছোটবেলা থেকে জানি, বায়োস মানে হচ্ছে লাইফ। আর কাইমোস শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে জুস। এখানে আমরা জুস ঠিক বুঝাচ্ছে না বায়োকেমিস্ট্রিতে, এখানে আসলে জিনিসটাকে বুঝাচ্ছে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স। তো টোটাল মানে এই ডেফিনেশন, এই জিনিসটা থেকে আমরা কি বুঝতে পারি যে বায়োকেমিস্ট্রি ইজ আ ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য কেমিক্যাল সাবস্টেন্সেস রিলেটেড টু লাইফ। মানে এটা আমরা তো মোটামুটি বুঝতে পারতেছি, বায়োকেমিস্ট্রিতে আমরা পড়বো এমন কিছু কেমিক্যাল সাবস্টেন্স গুলো নিয়ে যেগুলো আমাদের লাইফের ভিত্তিটা গড়বে। তো এই ডেফিনিশনটা দেয় হচ্ছে কার্ল নিউবার্গ। তো তোমরা কিন্তু পরীক্ষার হলে এই ডেফিনিশনটা বলবা না, অবশ্যই বলবা না। এই ডেফিনিশনটা আমি হচ্ছে তোমাদের জাস্ট বুঝার জন্য দিলাম যে এখানে আমরা কিছু কেমিক্যাল সাবস্টেন্স গুলো নিয়ে ডিল করব। মেইন যে ডেফিনিশনটা, এখন এই ডেফিনিশনটা দিয়ে তোমাদের যদি টিচাররা জিজ্ঞাসা করে তোমরা এই ডেফিনিশনটাই বলার চেষ্টা করবা। এখন কিছু কিছু মেডিকেলে হয়তো বা প্রথম এই কার্ডটাই মানে এই আইটেমটা তোমাদের হচ্ছে গিয়ে কোনো প্রফেসররা নিবে। তো আমি বলবো তো এখানে ডেফিনিশনটা তোমরা প্রথমত ফলো করবা। যদি তোমাদের লেকচারে কোনো ভালো ডেফিনিশন দিয়ে থাকে তাহলে তোমরা লেকচারেরটাই পড়বা, আর যদি লেকচারে তেমন কিছু দিয়ে না থাকে তাহলে এটা হচ্ছে হার্পার নামক বইয়ের 29th এডিশন থেকে আমি এই ডেফিনিশনটা নিয়েছি। তো এই ডেফিনিশনটা কি বলতেছে এখানে দেখো, ইট ইজ আ ব্রাঞ্চ অফ সায়েন্স concerned with the study of chemical constituents of living cells and the processes they undergo. এই ডেফিনিশনটা আমি নিয়েছি হার্পারের 29th এডিশন থেকে। এখন বাজারে হচ্ছে হার্পারের 30তম এডিশন চলে। তো এই ডেফিনিশনটা কতটুকু কার্যকর আমি জানি না, কিন্তু তোমরা যদি ক্লাসে না দিয়ে থাকে তাহলে হচ্ছে তোমরা এই ডেফিনিশনটাই বলবা, এবং সাথে সাথে টিচাররা জিজ্ঞাসা করবে যে এটা কোত্থেকে পাইছো এই ডেফিনিশন, তো তখন রেফারেন্স দিবা যে হার্পারের 29th এডিশন। তো আমরা একটু ভেতরে যাই, দেখি কি বোঝাচ্ছে। এটা একটা সায়েন্স, তো এটা বুঝছি তোমার কনসার্ন উইথ দ্য স্টাডি অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ লিভিং সেলস। লিভিং সেলের ভেতরে বা কি কি কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বা কেমিক্যাল সাবস্টেন্স আছে, এগুলো কি কি আছে, এগুলো হচ্ছে যে বায়োমলিকিউলস গুলোর নাম আমি বলেছিলাম, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। আর দ্য প্রসেসেস দে আন্ডারগো, মানে এখানে এরা
কি কি চেঞ্জ হচ্ছে এর আমাদের বডিতে, যেমন এখানে কিভাবে ডাইজেশন হচ্ছে, মেটাবলিজম হচ্ছে, এক্সক্রিশন হচ্ছে। তো বায়োকেমিস্ট্রি এটাই যে আমরা আমাদের লিভিং সেলে কি কি কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস বা কেমিক্যাল সাবস্টেন্স আছে এগুলো নিয়ে পড়াশোনা করব, এবং এরা কি কি প্রসেসে আমাদের লাইফটাকে সাহায্য করছে এটা নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে এই যে বায়োকেমিস্ট্রি পড়বো, ইম্পর্টেন্স অফ বায়োকেমিস্ট্রি। এটা তোমাদের কোনো রিটেনের কোয়েশ্চেন না, এটা তোমাদের কোনো ভাইবারও কোয়েশ্চেন না, আমি জাস্ট তোমাদেরকে মানে একটু, আমি কিন্তু এতক্ষণ ধরে যা বলতেছি এখানে জাস্ট সামারি। প্রথমত, বায়োকেমিস্ট্রি আমাদের সাহায্য করে হচ্ছে বেসিস অফ হেলথ জানতে। দেখো, আমরা তো ডাক্তার হচ্ছি, আমাদের কাজ হচ্ছে ডিজিজটা ট্রিট করা। তো আমরা যদি হেলথ সম্বন্ধে, নর্মাল হেলথ সম্বন্ধে না জানি, তাহলে আমরা ডিজিজ কিভাবে ট্রিট করব, তাই না? তো হেলথ বলতে, হেলথ আমরা দুই ভাগে চিন্তা করতে পারি বায়োকেমিস্ট্রির হিসাবে। এক হচ্ছে গিয়ে নিউট্রিশন, আর একটা হচ্ছে গিয়ে আমাদের প্রিভেন্টিভ মেডিসিন। বায়োকেমিস্ট্রির মাধ্যমে ফুড অ্যান্ড নিউট্রিশন যে আইটেমটা, ওখান থেকে আমরা হচ্ছে গিয়ে নিউট্রিশন সম্বন্ধে জানবো, আর হচ্ছে কিছু প্রিভেন্টিভ মেডিসিন সম্বন্ধেও আমরা আইডিয়া পাবো। যেমন আমাদের যেটা একটু আগে বললাম যে হার্ট ডিজিজ আমরা তো এতদিন পড়ে আসতেছি যে তার হচ্ছে কোলেস্টেরল বেশি, এই সেই। তো এখানে আমরা তোমার বায়োকেমিস্ট্রিতে প্রিসাইসলি এইটাই জানবো যে কোলেস্টেরল যে বেশি সেটা তো বুঝছি, বাট কোলেস্টেরল বেশি হওয়ার সাথে আমাদের হার্ট ডিজিজের কি সম্পর্ক, কোলেস্টেরলের কি কি প্রপার্টি, কেন এই কোলেস্টেরল খারাপ, কি কি ক্ষতি করছে আমাদের বডিতে, এটাই আমরা জানবো, এবং ওই অনুযায়ী আমরা হচ্ছে প্রিভেনশনের জন্য কাজ করব। তো এটা তোমার নিউট্রিশনে সাহায্য করে, প্রিভেন্টিভ মেডিসিনে সাহায্য করে। আর বায়োকেমিস্ট্রি কিন্তু মোস্ট অফ দ্য ডিজিজের প্যাথোলজিটা আমরা কিন্তু বায়োকেমিস্ট্রি দিয়ে এক্সপ্লেইন করতে পারি। এই যে যেটা এতক্ষণ এক্সাম্পল দিলাম, মানে এখন যেটা বললাম যে হার্ট ডিজিজের কথা, এটা কিন্তু দেখো তাহলে ডিজিজটা কেন হচ্ছে, কোলেস্টেরলের কিছু বাজে ফাংশনস এর জন্যই হচ্ছে। তো এইভাবে আমরা ডিজিজের বেসিসটাকে এক্সপ্লেইন করতে পারলাম। ডায়াগনোসিস প্রগনোসিসে কিভাবে সাহায্য করে একটু আগেই বলেছি। ট্রিটমেন্টে কিভাবে সাহায্য করে, এই যে আমরা মেটাবলিজম পড়বো, মেটাবলিজমে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যদি যদি ঝামেলা হয়, তখনই কিন্তু ডিজিজ হয়। তো বায়োকেমিস্ট্রির মাধ্যমে আমরা এইটা বুঝতে পারবো যে তোমার হচ্ছে কি মেটাবলিজমের এই স্টেপে ঝামেলা, তো আমাদের হচ্ছে এখন এই স্টেপটার জন্য এই ওষুধ, এই স্টেপটাকে ঠিক করার জন্য এই ওষুধ দেওয়া লাগবে। তো এটা হচ্ছে আমাদের ড্রাগস আইডেন্টিফিকেশনে সাহায্য করে, যে আর কোন ড্রাগসটা কোথায় দেওয়া লাগবে এই জিনিসটা আমরা এখান থেকে বুঝি। অন্যান্য সাবজেক্ট যেমন আমাদের ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি, তারপর সবকিছুতে বেসিক্যালি বায়োকেমিস্ট্রি লাগে। আর মলিকিউলার বায়োকেমিস্ট্রির ইম্পর্টেন্স তো এর আগে আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ইম্পর্টেন্স অফ বায়োকেমিস্ট্রি। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে তোমাদের এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, দাঁড়া আমি একটু তোমাদের চ্যাট বক্সে তোমার কোয়েশ্চেন গুলো পড়ি। ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ, ক্লাস ফেসবুক লাইভে রেকর্ড থাকবে। আবার বলেন আপু, কি বলবো আপু, বুঝলাম না। গাইডের নাম হচ্ছে আরিফ, আর হচ্ছে এন্ডিভার। এটা তোমরা হচ্ছে তোমাদের সিনিয়রদের থেকে জেনে নিবা যে কোন জায়গায় কোন গাইডটা পড়ানো হয়। আচ্ছা, ডেফিনিশনটা হচ্ছে গিয়ে তোমার স্লাইড থাকবে আপু, স্লাইডে আমি দিয়ে দিব, রেকর্ড থেকে একটু কষ্ট করে দেখে নিও। হ্যাঁ, পিডিএফ আমি তোমাদের দিয়ে দিব। আর ঢাকা মেডিকেলে বায়োকেমিস্ট্রির প্রথম আইটেমটা হয় হচ্ছে বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকিউলস থেকে। আজকে আমি তোমাদের যে টপিকগুলো পড়াবো, আমাদের ঢাকা মেডিকেলের প্রথম আইটেম হচ্ছে গিয়ে এইগুলোর উপরই হয়। তো প্রথমত আমরা কি শিখলাম, যে এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের যা পড়ালাম এর মধ্যে তোমাদের ভাইবা রিটেনে ইম্পর্টেন্ট একটাই, সেটা হচ্ছে ডেফিনিশন অফ বায়োকেমিস্ট্রি। আচ্ছা, এখন আমরা চলে আসি অ্যাসিড বেস। এই জিনিসটা তোমরা এখন আমার চেয়ে ভালো পারো, কারণ এগুলো আমরা এইচএসসি তেই পড়ে আসছি যে অ্যাসিড কাকে বলে, বেস কাকে বলে। এটা আমাদের কেন লাগবে, অবশ্যই আমাদের মেডিকেলে ইম্পর্টেন্ট, কারণ আমাদের যদি বডিতে কোনো অ্যাসিড বেসের ইমব্যালেন্স ঘটে, মানুষ কিন্তু খুবই সিক হয়ে পড়ে। সো এই জন্য আমাদের এখন ন্যূনতম ডেফিনিশনটা জানা লাগবে। তো হোয়াট ইজ অ্যাসিড? এনি সাবস্টেন্স উইচ ডোনেটস প্রোটন। প্রোটন মানে আমরা জানি যে হাইড্রোজেন আয়ন। যে সকল কেমিক্যাল সাবস্টেন্স কোনো রিয়াকশনে হাইড্রোজেন আয়ন দেয়, সেটাকেই আমরা বলি হচ্ছে কি অ্যাসিড। অ্যাসিডের ডেফিনিশনের তো অনেক থিওরি আমরা এর আগে পড়ে আসছি। তো আমাদের এই যে ব্রনস্টেড লাউরির যে থিওরিটা, যে অ্যাসিড কাকে বলে, যে এনি সাবস্টেন্স উইচ ডোনেটস প্রোটন, এটাকে আমরা এখানে মানবো। আর বেস হচ্ছে
any substance which accepts proton. ঠিক আছে, এগুলো তোমরা জানো। অ্যালকালি কাকে বলে আমরা জানি, যে হাইড্রক্সিল আয়ন যুক্ত যেসব তোমার বেস ওগুলোকে আমরা বলছি হচ্ছে অ্যালকালি। এখন স্ট্রং অ্যাসিড কাকে বলে, স্ট্রং বেস কাকে বলে, উইক অ্যাসিড কাকে বলে, উইক বেস কাকে বলে, এটা সম্বন্ধে আমাদের একটু জানতে হবে, কারণ এখান থেকেই কিন্তু আমরা বাফারের আইডিয়াটা পাবো। তাহলে স্ট্রং অ্যাসিড কাকে বলে, যে সকল অ্যাসিড একটা সলিউশনে তাদের আয়নিক ফর্মে সম্পূর্ণ কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয় তাদেরকে আমরা বলছি হচ্ছে গিয়ে স্ট্রং অ্যাসিড। যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কিন্তু যে কোনো সলিউশন বা ব্লাডে সম্পূর্ণভাবে ভেঙে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করে। আর স্ট্রং বেসও সিমিলারলি, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড যে কোনো সলিউশনের সম্পূর্ণভাবে ভেঙে আলাদা করে সোডিয়াম এবং হাইড্রক্সিল আয়ন গঠন করে। আর উইক অ্যাসিড আর উইক বেস, তাহলে স্ট্রং অ্যাসিডের ডেফিনিশন কি, দ্য অ্যাসিডস উইচ ডিসোসিয়েটস completely in a solution, আর স্ট্রং বেস হচ্ছে the base which dissociates completely in a solution। আর উইক অ্যাসিড আর উইক বেস তাহলে এটাই যে যেটা পুরোপুরি কখনো ভাঙে না। যেমন আমাদের কার্বনিক অ্যাসিড আমরা চিন্তা করি, কার্বনিক অ্যাসিড কিন্তু কখনো ব্লাডে একদম ভাঙে না, কিছুটা পরিমাণে কার্বনিক অ্যাসিড ফর্মেই থেকে যায়, আর কিছুটা ভেঙে তোমার হচ্ছে প্রোটন দেয়, আবার হচ্ছে তোমার বাইকার্বনেট দেয়, কিন্তু এটা হচ্ছে গিয়ে ইনকমপ্লিট ডিসোসিয়েশন হয়। তো এখানে তোমার ডিফারেন্স এইটাই, একটাতে হচ্ছে স্ট্রং অ্যাসিডে হচ্ছে কমপ্লিটলি ডিসোসিয়েটস আর উইক অ্যাসিডে হচ্ছে ইনকমপ্লিটলি ডিসোসিয়েটস। এখন এখানে হাইড্রোজেন আয়নের বদলে কিছু কিছু জায়গায় দেখবা হাইড্রোনিয়াম আয়নের কথাও লেখা আছে, সেম, ঠিক আছে, বেসিক্যালি সেম। তোমরা সারা জীবন এই হাইড্রোজেনটাই মনে রাখো যে যে কোনো অ্যাসিড ভেঙেই তোমার হচ্ছে প্রোটন দেয়, কিন্তু স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে বেশি দেয় আর উইক অ্যাসিডে হচ্ছে কম দেয়। এখন কনজুগেট অ্যাসিড আর কনজুগেট বেসটা নিয়ে আমাদের একটু জানতে হবে, এটা ডেফিনিশন এগুলো সবগুলো ডেফিনিশন বাইবাতে ধরে, এবং এগুলো সবগুলো ডেফিনিশন এবিসি বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। এই সবগুলো ডেফিনিশন তোমাদের ফ্লুয়েন্টলি বলতে হবে, কোনো মানে স্টার্টার বা তোতলানো যাবে না, কারণ টিচাররা কিন্তু শুরু করে ইজি দিয়ে। তুমি যদি ইজিতে আটকে যাও, যদি বলো যে অ্যাসিডস আর দ্য সাবস্টেন্স হুইচ রিসিভস প্রোটন, তাহলে কিন্তু তোমার ভাইয়াপুরা ওখানেই মানে অলমোস্ট শেষ। টিচাররা বলবে যে তুমি তো ভালো মতো পড়ে আসো নাই, তোমার আরো পড়া লাগবে। আর এই তো এখন আমরা আসি কনজুগেট অ্যাসিড কাকে বলে, কনজুগেট বেস কাকে বলে। দেখো এখানে একটা এটা দিয়ে তোমরা বুঝবা। প্রথমত কনজুগেট অ্যাসিড কাকে বলে, একটা বেস যখন একটা প্রোটন একসেপ্ট করে যে কারেসপন্ডিং অ্যাসিডটা তৈরি করে, তখন এই অ্যাসিডটাকে বলা হয় এই বেসের কনজুগেট অ্যাসিড। আমি কি বুঝাতে পারছি যে when a base accepts a proton to produce an acid, the produced acid is called the conjugate acid of the base. আবার conjugate base কি জিনিস, when an acid loses a proton, the base that is produced is known as conjugate base. দেখো আমি ইংলিশে বলি আর বাংলায় বলি, আমি কিন্তু কোনো বই থেকে রিডিং পড়ছি না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, তোমরা অবশ্যই এবিসি থেকে ডেফিনিশনটা নিয়ে নিবা মেইনলি। তাহলে আমি কি বললাম, কনজুগেট অ্যাসিড কাকে বলে, একটা বেসের সাথে যদি একটা প্রোটন যুক্ত হয় তখন যে অ্যাসিডটা তৈরি হবে সেই অ্যাসিডটা হচ্ছে গিয়ে ওই বেসটার কনজুগেট অ্যাসিড। আর কনজুগেট বেস কাকে বলে, একটা অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন চলে গেলে যে বেস ফর্মটা তৈরি হয় সেটাই হচ্ছে গিয়ে ওই অ্যাসিডটার কনজুগেট বেস। আচ্ছা, এই স্লাইডে কি কারো কোনো সমস্যা আছে? না আপু। আচ্ছা, এখন দেখি কে কি কোয়েশ্চেন দিয়েছে। এক এডিশন পুরনো বই পড়লে সমস্যা হবে, আমি বলবো নতুন এডিশনটাই নাও, কারণ আমার এবার নিজের আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি তো থার্ড প্রফ মাত্র দিয়ে আসলাম, প্যাথোলজিতে দেখা গেছে যে আমি একটা পুরানো মানে জাস্ট আগের এডিশনের বইয়ের রেফারেন্স দিছি, ম্যাডাম বলে তুমি তো মেইন বই পড়োই নাই, গাইড বই পড়ে আসছো, এরকম একটা ব্যাপার। সো টিচাররা কিন্তু মানে কারেন্ট এডিশনটাই প্রেফার করে। তো তোমার হচ্ছে গিয়ে এই জন্য আমি বলবো যে তোমার কারেন্ট এডিশনটাই পড়বা। অ্যালকালির ডেফিনিশন আবার বলো। অ্যালকালি আর কিছুই না, দ্য বেস কন্টেইনিং হাইড্রক্সিল বা OH গ্রুপ আর কল্ড অ্যালকালি। আর কনজুগেট অ্যাসিডের ডেফিনিশন, ভাইয়া পুরো ডেফিনিশন এক্স্যাক্টলি তোমার বইয়ে আছে, আমি তোমাদের বুঝিয়ে বলতেছি যে একটা বেসের সাথে একটা প্রোটন যুক্ত হয়ে যে অ্যাসিডটা তৈরি হয় সেটাই হচ্ছে গিয়ে কনজুগেট অ্যাসিড। আচ্ছা গেল, এরপর আসি হচ্ছে গিয়ে আমরা
খুবই এটা এই টপিকটা তোমাদের সারা জীবনের জন্য, মানে এখন যে পড়বা সারা জীবন মনে রাখবা। পিএইচ, পিএইচ বলতে কি বুঝি, এটার ফুল ফর্ম কি আমাকে কেউ একজন বলো, কেউ বলতে পারবা পিএইচ এর ফুল ফর্ম কি? Power of hydrogen. Presence of hydrogen ion in aqueous solution. হ্যাঁ, খুবই সুন্দর করে তোমরা বলতেছো, পাওয়ার অফ হাইড্রোজেন বা প্রেজেন্স অফ হাইড্রোজেন ইন অ্যাকুয়াস সলিউশন, বা আমাদের বইয়ে যেটা লেখা যে পি দিয়ে পোটেনশিয়াল, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন ইন অ্যাকুয়াস সলিউশন। এখন পোটেনশিয়াল বলতে আমরা কি বুঝি? হাইড্রোজেনের কিসের পোটেনশিয়াল? গানের, নাচের? না, এটা হচ্ছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটাকে আমরা বুঝাচ্ছি। দেখো নর্মালি বডিতে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এত বেশি থাকে, মানে এগুলোকে আসলে মানে লিখতে গেলে এত টু দি পাওয়ার মানে 23, 27 এরকম চলে আসে, ধর 10 টু দি পাওয়ার 23, 10 টু দি পাওয়ার 29 এরকম অনেক বেশি চলে আসে। তো এত তো আসলে এতগুলো এগুলো হিসাব করতেও ঝামেলা। আমরা যখন অ্যাসিড বেস ডিসঅর্ডার পড়বো এত বড় কনসেন্ট্রেশন দিয়ে তো কাজ করা যাবে না। তো পিএইচ এই জন্য আমরা হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটাকে একটু মডিফাই করে লিখি। সেটা কি? সেটা হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। মানে আমরা কনসেন্ট্রেশনটাকে আমরা লগে নিয়ে আসি। লগে নিয়ে আসলে কি হয়, এত বড় যে তোমার জিনিসটা আমরা খুব ছোট্ট একটা নাম্বারে কনভার্টেড হয়ে যায়। ধরো ছিল হচ্ছে 10 টু দি পাওয়ার -7, এটা আমরা যদি নেগেটিভ লগারিদম করি তাহলে আমাদের শুধুমাত্র 7 চলে আসে, যেটা দিয়ে আমাদের ক্যালকুলেট করাটা অনেক ইজি হয়। কিন্তু তোমরা এইটুকু বললে ডেফিনিশনটা শেষ হবে না, তোমাদেরকে মেনশন করতে হবে লগের বেস কত, এবং তোমাদের মেনশন করতে হবে যে তোমরা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা কি হিসাবে নিয়েছো। সো ইট ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অফ আ সলিউশন at base 10, আর হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইজ এক্সপ্রেসড ইন মোল পার লিটার। ঠিক আছে, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? না আপু, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের সমস্যা না থাকে আমি হচ্ছে কি তাহলে তোমরা যারা ডেফিনিশন চাচ্ছিলা তাদের জন্য আমি এক্সাক্ট ডেফিনিশনটা একবার করে সবগুলোর বলতেছি, তোমরা লিখে নাও, তাহলে আমার মনে হয় ভালো হবে। আমি একবার না দুইবার বলবো, তোমরা লিখে নাও। অ্যাসিড কি জিনিস? অ্যাসিডস আর কেমিক্যাল সাবস্টেন্সেস দ্যাট ক্যান ডোনেট প্রোটন। এগুলো হচ্ছে সব এবিসি ডেফিনিশন, আমি বইয়ে আছে তাও বলতেছি। কেমিক্যাল সাবস্টেন্সেস দ্যাট ক্যান ডোনেট প্রোটন। আর বেসেস হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্সেস দ্যাট ক্যান অ্যাকসেপ্ট প্রোটন। ঠিক আছে, কেমিক্যাল সাবস্টেন্সেস দ্যাট ক্যান অ্যাকসেপ্ট প্রোটন। আর উইক অ্যাসিড উইক বেস যেটা বললাম ডিসোসিয়েশনের ব্যাপারটা। আর হচ্ছে গিয়ে যেটা কনজুগেট অ্যাসিড, সেটা ডেফিনিশন কি? আ বেস আচ্ছা, এগুলো কিন্তু একটু সাবধান হতে হবে আমাদের। মিউট রাখি আমরা সবাই। আচ্ছা, এগুলো খুব ফানি মনে হতে পারে আপাত দৃষ্টিতে, বাট এগুলো অ্যাকচুয়ালি ফানি না, এগুলো একটু বেয়াদবির পর্যায়ে পড়ে যায়। আচ্ছা, যেটা বলতেছিলাম, মাইন্ড করো না তোমরা, মানে ভুলক্রমে হলে অন্য কথা, কিন্তু ক্লাস ডিসরাপ্ট করাটা ইজ নেভার ফানি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কনজুগেট অ্যাসিড কাকে বলি আমরা? আ বেস combines with a protonated species and forms an acid. ঠিক আছে, a base combines with a protonated species, মানে একটা বেস একটা প্রোটনের সাথে যুক্ত হলো and forms an acid. This acid is called conjugate acid of that base. লাস্টে তোমাদের এটা বলতে হবে যে conjugate acid of that base, এই কথাটা লিখতে হবে যে a base combines with a protonated species and forms an acid. This acid is called conjugated acid of that base. আর conjugated base কি জিনিস? এটা হচ্ছে base part of an acid is called conjugated base, আর কিচ্ছু না। Base part of an acid is called conjugated base of that acid. For example, bicarbonate is the conjugated base of carbonic acid. গেল। এখান থেকে আমার মনে হয় না আর কারো কোনো সমস্যা আছে। যদি তোমরা ক্যাচ করতে না পারো, কষ্ট করে তোমরা হচ্ছে গিয়ে ইয়া করবা, মানে রেকর্ডিংটা দেখে ভালো মতো লিখে দিবা। পিএইচ কিভাবে নেগেটিভ লগ করব একটু দেখিয়ে দিলে। নেগেটিভ লগ আসলে তোমাদের জাস্ট মানে এটা তোমার এখানে তোমাদের করে দেখানোর মতো কিছু নাই, তোমাদের ক্যালকুলেট করা লাগবে না। কি লাগবে আমি তোমাদেরকে আসতেছি আপুরা, একটু পরে আসতেছি। আচ্ছা,
এখন হচ্ছে পিএইচ আমরা কেন জানবো, তোমরা একটা জিনিস জাস্ট মনে রাখো, নির্দিষ্ট পিএইচ এর মেইন ইম্পর্টেন্স হচ্ছে আমাদের বডিতে যেসব এনজাইম কাজ করে, যেমন তোমরা এনজাইম পড়ার সময় আরো ভালো মতো বুঝবা, যেমন লাইপেজ, অ্যামাইলেজ, তারপরে হচ্ছে প্রোটিয়েজ। এই এক একটা এনজাইম কিন্তু কাজ করে একটা নির্দিষ্ট পিএইচ এর একটু এই দিক সেদিক হলে কিন্তু এই এনজাইমটা কাজ করতে পারে না। আর এনজাইম কাজ না করতে পারলে কিন্তু আমাদের বডির যে রিয়াকশন গুলো, বডির যে কেমিক্যাল রিয়াকশন গুলো, যেমন কার্বোহাইড্রেট মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম, কোনোটাই ঠিক মতো কাজ করবে না। আচ্ছা, তো সেটাই হচ্ছে কি আমাদের তো ইম্পর্টেন্স অফ পিএইচ নাম্বার 1 হচ্ছে এনজাইম অ্যাকশন, যে প্রতিটা এনজাইম কাজ করার জন্য পিএইচ নির্দিষ্ট হতে হয়। এই পিএইচটাকে বলা হয় হচ্ছে অপটিমাম পিএইচ, যে দ্য পিএইচ at which enzyme activity is maximum is called optimum পিএইচ। আর এই যে এনজাইম অ্যাকশন মেইনটেইন করার মাধ্যমে এরা বিভিন্ন বায়োমলিকুলার রিয়াকশনে সাহায্য করে, এরা সেলুলার ভায়াবিলিটি রক্ষা করতে সাহায্য করে। সেলুলার ভায়াবিলিটি বলতে আমরা কি বুঝি, যে একটা সেলকে অ্যালাইভ রাখতে সাহায্য করে। সেটা কিভাবে দেখো, একটা সেলকে অ্যালাইভ রাখার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সবচাইতে মানে এটিপি মানে এটিপি দিয়ে যে কাজ, এনার্জি আমরা যে খাই, খাওয়া দাওয়া করি, এতে তো কি হয়, এটিপি জেনারেটেড হয়, তাই না, এনার্জি জেনারেটেড হয়। তো এই এটিপির যে মেইন কাজটা, সেটা কিন্তু আমাদের সেলের ভেতরে এবং বাইরে আয়ন বা ইলেকট্রোলাইট ব্যালেন্স মেইনটেইন করতে সাহায্য করে। তোমরা এটা ফিজিওলজিতে খুব ভালো মতো পড়বা, যে সোডিয়াম পটাশিয়াম পাম্প। ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প বলে একটা পাম্প আছে, যেটা কিনা এই একটা পাম্প, মোটর চিন্তা করো, মোটর চলতে তো আমাদের এনার্জি দরকার হয়, তাই না। এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা চলতে আমাদের দরকার হয় হচ্ছে কি এটিপি নামক এনার্জি। তো যদি কোনো কারণে আমাদের বডিতে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া মানে কি অ্যাসিডোসিস, যদি কোনো কারণে অ্যাসিডোসিস হয়, তখন কিন্তু এই সোডিয়াম পটাশিয়াম পাম্প ঠিক মতো কাজ করতে পারে না, দেখা যায় যে সেল ঠিক মতো মানে সেল বাঁচতেই পারে না। এটা জাস্ট আমি তোমাদের এক্সাম্পল হিসেবে বললাম, এটা তোমরা যখন ফিজিওলজিতে সোডিয়াম পটাশিয়াম পাম্প পড়বা তখন আরো ক্লিয়ার হবে। আর হচ্ছে গিয়ে তোমার হোমিওস্টেসিসের ডেফিনিশনটা তোমাদের মেডিকেল মানে ফিজিওলজির সবচাইতে ইম্পর্টেন্ট ডেফিনিশন। হোমিওস্টেসিস মিনস মেইনটেইন, এটা একদম এটা সারা জীবনের জন্য মুখস্থ, ফার্স্ট ইয়ারে পড়ছি, সারা জীবনের জন্য মুখস্থ, যে মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন অফ দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি। মানে কি, আমাদের বডির ভেতরে যে বিভিন্ন সিস্টেম, মানে ব্লাড বলো, অর্গান বলো, এদের মধ্যকার একদম মানে একটা এদের যাতে ভিতরে কোনো চেঞ্জ না হয়, সেই উদ্দেশ্যে সেই প্রসেসটাকে আমরা বলছি হোমিওস্টেসিস, যে মেইনটেইন করে একটা বডির ভেতরের কনস্ট্যান্ট এনভায়রনমেন্টটা মেইনটেইন করে। কারণ একটু চেঞ্জ হলে কিন্তু তখন সেটা ফিজিওলজি থাকে না, সেটা তখন প্যাথোলজি হয়ে যায়। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্স অফ পিএইচ। তো যাই হোক, এতক্ষণ আমি পিএইচ বললাম, ইম্পর্টেন্স অফ পিএইচ বললাম, আসল জিনিসটাই বলি নাই। আমাদের হিউম্যান বডির নরমাল পিএইচ কত? 7.4। 7.4, 7.2, এটা তোমরা এখন বললা এবং এখনই তওবা করে ফেলো, যে জিনিসটা তোমরা জীবনেও আর বলবা না। হিউম্যান বডির পিএইচ সবসময় রেঞ্জে বলতে হয়, ঠিক আছে। হিউম্যান বডির পিএইচ এর রেঞ্জ হচ্ছে 7.35 থেকে 7.45। ঠিক আছে, এটা একদম সারা জীবনের জন্য। নর্মাল হিউম্যান বডি পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, রেঞ্জেই বলতে হবে, শুধুমাত্র অ্যাভারেজে 7.4 বলতে পারবা না। যদি কোনো কারণে, তো এই পিএইচটা কোথায় মাপা হয়, এই পিএইচটা আমাদের আর্টারি থেকে মাপা হয়, ঠিক আছে। আর্টারিয়াল পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। ভেইনের পিএইচ কিন্তু আবার আলাদা। তোমাদের এখন এই কার্ডের জন্য পিএইচ বা পিএইচ বলতে আমরা এখন আর্টারিয়াল পিএইচ কেই বুঝাবো। এটা হচ্ছে 7.35 থেকে 7.45। যদি কোনো কারণে পিএইচ 7.35 এর চেয়ে কমে যায়, তখন কন্ডিশনটাকে আমরা বলি, আচ্ছা আমাকে তোমরা বলো পিএইচ কখন কমে, অ্যাসিডে না বেসে? অ্যাসিডে। ভেরি গুড। অ্যাসিডে। হ্যাঁ, ভেরি গুড। তো যখন পিএইচ 7.35 এর কম হয়ে যাবে, তখন আমরা কন্ডিশনটাকে বলি হচ্ছে অ্যাসিডোসিস, ঠিক আছে। অ্যাসিডোসিস বা অ্যাসিডেমিয়া, যেটাই বলো। তোমার হচ্ছে কি ব্লাডে
অ্যাসিডিটি বেড়ে যাওয়া মানে হচ্ছে এটাকে বলে অ্যাসিডেমিয়া, আর কন্ডিশনটাকে বলা হয় অ্যাসিডোসিস। আচ্ছা, আর যদি 7.45 এর চেয়ে বেড়ে যায় জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যালকালোসিস, অ্যালকালিসিস না, অ্যালকালোসিস বা অ্যালকালেমিয়া। ঠিক আছে, অ্যালকালোসিস বা অ্যালকালেমিয়া। হ্যাঁ, কমেন্টে অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। অ্যাসিডিক না, অ্যাসিডোসিস আর হচ্ছে গিয়ে অ্যালকালোসিস। এখন আমাদের বডিতে এইটা হচ্ছে তোমার নর্মাল রেঞ্জ হচ্ছে এইটাই, জাস্ট জানার জন্য বলে রাখতেছি। বডি নর্মালি 7.3 থেকে 7.5 পর্যন্ত নর্মালি ফাংশন করতে পারে, কিন্তু এরপর কিন্তু একদম এই যে এনজাইমের ঠিক মতো অ্যাকশন করবে না, সোডিয়াম পটাশিয়াম পাম্প ঠিক মতো কাজ করবে না, হোমিওস্টেসিস মেনটেন হবে না। আমাদের নর্মাল হচ্ছে 7.35 টু 7.45, আর 7.3 থেকে 7.5 এর মধ্যে বডি তাও কিছু কাজ করতে পারে। কিন্তু যদি কোনো কারণে বডির পিএইচ 6.8 এর চেয়ে কমে যায়, বা তোমার হচ্ছে কি যদি 7.8 এর চেয়ে বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু বডি ঠিক মতো কাজ করতে পারে না। তো এইটাই হচ্ছে আমাদের এই পিএইচ এর কমে বা এই পিএইচ এর বাইরে মানুষ কিন্তু একদম মানে খুবই ক্রিটিক্যাল অবস্থায় চলে যায়। তো অবশ্যই তোমরা নর্মাল পিএইচটা জানবা, তারপরে হচ্ছে এটা বাড়লে কি হয় সেটাকে কি বলে জানবা, কমলে কি হয় সেটাকে কি বলে জানবা। আচ্ছা, মেজারমেন্ট অফ পিএইচ। পিএইচ আমরা ছোটবেলা দেখে আসি লিটমাস পেপার দিয়ে মাপা হয়। আমাদের ল্যাবরেটরিতে হচ্ছে এরকম কোনো লিটমাস পেপার ওভাবে ইউজ করা হয় না, আমাদের ইউজ করা হয় হচ্ছে পিএইচ স্ট্রিপ বা পিএইচ মিটার। পিএইচ স্ট্রিপ কি জিনিস, এই যে এই বাম পাশে দেখতে পাচ্ছ না একটা তোমার হচ্ছে গিয়ে বক্স, তো এখানে হচ্ছে গিয়ে এরকম কতগুলো স্ট্রিপের মতো থাকে, কতগুলো লাইন থাকে। তোমরা যেই সলিউশনে তোমরা সলিউশনের পিএইচ মেজার করবা, ওই সলিউশনে যে স্ট্রিপটা দিবা, স্ট্রিপটা যেই কালার করবে এই কালারে কত পিএইচ তোমার এই বটলটার গায়ে লেখা থাকবে। ধরো তুমি একটা সলিউশনে দিলা, কালারটা হচ্ছে কি তোমার ব্লু হলো, তো এই বটলটার গায়ে লেখা থাকবে যে এই শেডের ব্লুতে পিএইচটা কত। সাধারণত ব্লু হয় হচ্ছে গিয়ে তোমার অ্যালকালি বোঝাতে, আর রেড হয় হচ্ছে গিয়ে তোমার অ্যাসিড বোঝাতে। আর যখন তোমার নিউট্রাল থাকে, নিউট্রাল পিএইচ আমরা কতকে বলি? 7 কে আমরা বলি নিউট্রাল পিএইচ, তখন একটা গ্রিনিশ কালার থাকে। তো এটা সম্পূর্ণভাবে তোমার হচ্ছে এই পিএইচ স্ট্রিপের গায়ে বটলের গায়ের কালার দেখে আমরা বুঝি। আর কি আমাদের ল্যাবরেটরিতে অনেক সময় হচ্ছে প্র্যাকটিক্যাল করতে দেয় পিএইচ মাপো, তো সেই পিএইচ মাপতে আমরা পিএইচ মিটারটা ইউজ করা হয়। ঠিক আছে, পিএইচ মিটার আর কিছুই না, এরকম একটা মেশিন সলিউশনে দিলে বিভিন্ন রিডিং দিবে। তো এই পিএইচ মিটারটার কিছুই না, এটা বেসিক্যালি একটা মডিফাইড গ্লাস ইলেকট্রোড। গ্লাস ইলেকট্রোডের কাজ তো আমরা কেমিস্ট্রিতে খুব ভালো মতো পড়ে আসছি, ওটা কোনো ঝামেলা নাই। আর এছাড়া তোমার আরো কিভাবে তোমরা মেজার করতে পারি, আমরা মেজার করতে পারি ক্যালোমেল ইলেকট্রোড দিয়ে, কিছু ইন্ডিকেটর দিয়ে, কিছু লিটমাস পেপার দিয়ে। এগুলো নিয়ে তোমাদের ডিটেলস পড়াই লাগবে না, তোমাদের যদি টিচাররা জিজ্ঞাসা করে পিএইচ কিভাবে মাপি, নাম্বার 1 পিএইচ স্ট্রিপ বা পিএইচ স্কেল, তারপরে নাম্বার 2 হচ্ছে পিএইচ মিটার। আর কিছু উচ্চারণ করারই দরকার নেই, টিচার যদি বলে আর আর তখন তোমরা আস্তে আস্তে এগুলা বলবা। এখন অনেক সময় তোমাদের হচ্ছে পিএইচ স্কেলের উপর হচ্ছে গিয়ে একটা তোমার শর্ট নোট দিতে বলে। তো পিএইচ স্কেলের পিএইচ স্কেল আর কিছুই না, তোমার একটা এরকম একটা স্কেলের মতো থাকে, যেখানে তোমার মাঝখানে থাকে হচ্ছে গিয়ে 7, এদিক দিয়ে আস্তে আস্তে কমতে থাকে, এদিক দিয়ে আস্তে আস্তে বাড়তে থাকে। তো পিএইচ স্কেল দিয়ে আমরা কি বুঝি, পিএইচ স্কেল দিয়ে আমরা জাস্ট বুঝি যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা বা হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশনটা, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা যদি বেশি হয় তাহলে পিএইচ কম হয়, আর যদি হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশনটা বেশি হয় সেই ক্ষেত্রে পিএইচ হচ্ছে গিয়ে বেশি হবে। তো তোমাদের পিএইচ স্কেল দিয়ে শর্ট নোট আসে। এইটার পিএইচ স্কেলের রেঞ্জ কত টিচাররা জিজ্ঞাসা করে, পিএইচ স্কেলের রেঞ্জ হচ্ছে 0 থেকে হচ্ছে গিয়ে তোমার 14। এখন 0 মানে কি, 0 মানে কি এখানে কোনো অ্যাসিড নাই তা না, 0 মানে এখানে তোমার অ্যাসিডের কনসেন্ট্রেশনটা হচ্ছে ম্যাক্সিমাম, এমন না যে এখানে কোনো সলিউশনই নাই। 0 কখন দেখাবে, যখন তোমার অ্যাসিডের কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম হবে। আচ্ছা সরি, তোমাদের একটু ভুল বলছি, 0 তোমাদের টিচার যদি জিজ্ঞাসা করে 0 তাহলে তোমরা পসিবল বলো না, যদিও এটা থিওরিটিক্যালি পসিবল, কিন্তু টিচাররা এটা আসলে শুনতে চায় না। তোমরা 0 to 14 বলো, কিন্তু যদি টিচাররা জিজ্ঞাসা করে পিএইচ 0 কি পসিবল, তোমরা নাই বলো। ঠিক আছে, না বলাটাই সেফ। আর অ্যাসিডিক সলিউশন কাকে বলে, যেসব সলিউশনের পিএইচ 7 এর চেয়ে কম, আর বেস হচ্ছে যাদের পিএইচ 7 এর চেয়ে হচ্ছে বেশি। এখন তোমরা আমাকে একটা সলিউশনের নাম বলো যেটার পিএইচ নিউট্রাল। ওয়াটার। Sodium chloride. জি কি বললো আপু? Sodium chloride. সোডিয়াম ক্লোরাইডের পিএইচ তোমার এক্স্যাক্টলি 7 না। হ্যাঁ, তোমার যদি একদম এক্স্যাক্টলি 7 বলে ওয়াটারই বলো। ঠিক আছে, Water.
হ্যাঁ, আচ্ছা, এখন তোমরা আমাকে বলো একটা একটা সলিউশনের পিএইচ হচ্ছে 3, একটা সলিউশনের পিএইচ হচ্ছে গিয়ে 4, তাহলে এদের কনসেন্ট্রেশনে কতটুকু ডিফারেন্স তোমরা কি এটা বলতে পারবা যে পিএইচ এর 10 গুণ। এক বাড়া কমার জন্য কনসেন্ট্রেশন কত গুণ বাড়ে? 10 10 times. গুণ। 10 times, ভেরি গুড। এটা কিন্তু টিচাররা জিজ্ঞাসা করে যে একটা সলিউশনের পিএইচ হচ্ছে 3, একটা সলিউশনের পিএইচ হচ্ছে 4, পিএইচ 3 তে সলিউশন 10 হলে, সরি কনসেন্ট্রেশন 10 হলে পিএইচ 4 এ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত হবে? বা সরি, তাহলে তোমার পিএইচ 4 এ ছিল 10, পিএইচ 3 তে তোমার কনসেন্ট্রেশন কত হবে? 10 এর চেয়ে 10 গুণ 100 বেশি, মানে হচ্ছে 100 গুণ। ভেরি গুড। এই তো। তো তোমাদের পিএইচ স্কেলের তোমার যদি শর্টটা আসে কি লিখবা? ডেফিনিশন লিখবা, পারলে একটা ছবি এঁকে দিও, আর ইম্পর্টেন্স বা ফিচার্স কি কি, যে পিএইচ স্কেলে এরকম 14টা ভাগ থাকে, 7-এর চেয়ে 7 হচ্ছে নিউট্রাল, এক্সাম্পল ওয়াটার, 7-এর চেয়ে কম হলে অ্যাসিডিক সলিউশন, 7-এর চেয়ে বেশি হলে অ্যালকালাইন সলিউশন। এক ঘর বাড়ার জন্য আমাদের একটা সলিউশন, এক ঘর কমার জন্য হাইড্রোজেনের কনসেন্ট্রেশন 10 গুণ বাড়ে, এক ঘর বাড়ার জন্য হাইড্রোজেনের কনসেন্ট্রেশন 10 গুণ কমে। আচ্ছা, তো গেল মেজারমেন্ট অফ পিএইচ। এখন আমরা চলে আসি বাফার। তো জিরো কেন বলা যাবে না? জিরো মানে হচ্ছে এখানে কোনো কনসেন্ট্রেশনই নাই, ঠিক আছে? এটাই আর কি টিচাররা শুনতে চাই। জিরো মানে এখানে কোনো, তোমরা খেয়াল করো, দেখো তোমার লগ জিরো আমরা কখন বলি, জিনিসটা নাই আর কি। আচ্ছা, সেল ভায়াবিলিটি মানে সেল বেঁচে আছে কিনা মরে আছে, মানে মরে আছে মানে সেল কি ডিস্ট্রয়েড নাকি। তো এটা আমাদের মেনটেন করার অনেক রিয়াকশনের মাধ্যমে সেলের ভায়াবিলিটি মেনটেইন থাকে। যদি কোনো রিয়াকশনে ঝামেলা হয়, কোনো মানে পিএইচ এ ঝামেলা মানে কোনো রিয়াকশনে ঝামেলা হওয়া, এই রিয়াকশনে ঝামেলা হওয়ার ফলে সেলগুলোর ভায়াবিলিটি চলে যেতে পারে। আচ্ছা, এরপর দেখো বাফার। বাফার জিনিসটা আমরা সবাই জানি। বাফার শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে গিয়ে এটা এমন একটা জিনিস যেটা কিনা কোনো চেঞ্জকে রেজিস্ট করবে। অ্যাসিড বেজের ক্ষেত্রে বাফার হচ্ছে সেই সকল উইক অ্যাসিড বা উইক বেস যেগুলো কিনা একটা যদি স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস কোনো কারণে বডিতে চলে আসলো, তখন ওই স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেসকে নিউট্রালাইজ করতে সাহায্য করে। যেমন খুবই একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, যে ধরো আমাদের বডি অনেকক্ষণ ধরে আমরা খাওয়া দাওয়া করতেছি না, আমাদের স্টারভেশন হচ্ছে, তখন কিন্তু গ্লুকোজ থেকে নর্মালি কি হয়, গ্লুকোজ থেকে পাইরুভেট হয়, পাইরুভেট থেকে তোমার হচ্ছে এনার্জি তৈরি হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে। কিন্তু যখন ধরো আমরা খাচ্ছি না বা যখন আমাদের কোনো কারণে অক্সিজেনের অভাব হচ্ছে, তখন কিন্তু গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয় না, তখন গ্লুকোজ থেকে তোমার তৈরি হয় হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড। এটা মেইনলি কখন হয়, যখন অনেক এক্সারসাইজ করে বা প্রলং যখন অনেকক্ষণ স্টারভেশন থাকে, তখন হচ্ছে গিয়ে ল্যাকটিক অ্যাসিড ডেভেলপ করে, কন্ডিশনটাকে আমরা বলি ল্যাকটিক অ্যাসিডোসিস। তখন দেখা যায় যে বডির কিছু উইক বেস এসে কি করে, ল্যাকটিক অ্যাসিডের হাইড্রোজেনটাকে নিজের কাছে নিয়ে নেয়, নিয়ে তোমার ল্যাকটিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেয়। তো এই যে বেসটা, এটাই হচ্ছে গিয়ে তোমার বাফারের একটা অংশ। একটা বাফারের দুইটা পার্ট থাকে, একটা আইদার একটা উইক অ্যাসিড অর এর কনজুগেট বেস, অর একটা উইক বেস অর ইটস কনজুগেট অ্যাসিড। আমরা ডেফিনিশনটা একটু দেখি। বাফার ইজ আ উইক অ্যাসিড অ্যান্ড ইটস কনজুগেট বেস, or a weak base and its conjugate acid that tends to prevent any marked change in pH. এই প্রতিটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। টেন্ডস টু মানে চেষ্টা করে মার্কড চেঞ্জ ইন পিএইচটাকে প্রিভেন্ট করতে। অল্প বিস্তর চেঞ্জ হতেই পারে, কিন্তু যাতে খুব বেশি চেঞ্জ না হয় এটাকে প্রিভেন্ট করে। আর হচ্ছে when moderate amount of acid or base is added, moderate, খুব বেশি কিন্তু হওয়া যাবে না, খুব বেশি হলে মানে এটা বাফার সিস্টেমটা মানে আর ঠিক মতো কাজ করবে না। সো ইট ইজ আ উইক অ্যাসিড অ্যান্ড কনজুগেট বেস, অর এটা যেটা কিনা তোমার পিএইচ চেঞ্জটাকে তোমার প্রিভেন্ট করে। এটাই হচ্ছে গিয়ে মেইন আমাদের। এখন মানে এগুলো এতক্ষণ আমরা মুখস্থের ব্যাপার পড়ছি, এগুলো আমরা সব এইচএসসি তে পড়ে আসছি। এখন আমাদের নতুন জিনিস আমরা জানবো। আমাদের হিউম্যান বডিতে যদি বলে বাফার কি কি আছে, 4 ধরনের বাফার। মেইন বা প্রাইমারি বাফার যেটাকে বলে সেটা হচ্ছে গিয়ে আমাদের ব্লাড বাফার। কারণ খেয়াল করে দেখো, আমাদের কিন্তু কোনো ঝামেলা হলে, কোনো বাজে সাবস্টেন্স বা কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের বডিতে ঢুকলে প্রথমে কোথায় ঢুকে? ব্লাডে ঢুকে। কোনো অ্যাসিডোসিস, অ্যাসিড তৈরি হয়ে প্রথম কোথায় যায়? ব্লাডে যায়। তো ব্লাডের বাফারগুলো হচ্ছে সবচাইতে দ্রুত সাথে সাথে এসে তোমার হচ্ছে গিয়ে উইক অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে সাহায্য করে।
এই জন্য ব্লাড বাফারটাকে বলা হয় প্রাইমারি বাফার। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের কিন্তু শর্ট নোটে মেকানিজম অফ বাফার আসে, এটা এটা আমার মনে হয় তোমরা পারো, এই জন্য আমি খুব একটা ডিটেলস বলতেছি না। এইচএসসি তে আমরা যেভাবে পড়ে আসছি, যেমন হচ্ছে গিয়ে আমি একটু জাস্ট লিখে দেখাই, যেমন হচ্ছে কার্বনিক, এখানে কি H2CO3, আমি বারবার দেখো খেয়াল করো আমি কার্বনিক অ্যাসিডের প্রতি জোর দিচ্ছি, কারণ এটা আমাদের বডির মোস্ট কমন বাফার। এখন বলে রাখলাম, নোট করো, মোস্ট কমন হচ্ছে বাইকার্বনেট বাফার। এটা ভেঙে ধরো কার্বনিক অ্যাসিড তৈরি করলো, মানে কার্বনিক অ্যাসিড ভেঙে প্রোটন আর বাইকার্বনেট তৈরি করলো। এখন যদি কোনো কারণে কেউ হচ্ছে গিয়ে কারো বডিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যামাউন্টটা বেড়ে গেল, যদি কেউ বেশি, ধরো তোমার এটা সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা কোথায় পাই, ধরো সাপোজ সাবান বা ডিটারজেন্ট, কেউ যদি সুইসাইড করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি করে খায়, তখন কি হলো, এই যে সোডিয়াম আর এটা তো ভেঙে সোডিয়াম আর হাইড্রোক্সিল আয়ন হলো, এই যে তোমার বাইকার্বনেট ভেঙে যে হাইড্রোজেন আয়নটা, সেটা কিন্তু এই হাইড্রোক্সিলটাকে নিউট্রালাইজ করে ফেলবে বডিতে। আর সিমিলারলি ধরো কেউ হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনো কারণে বডিতে বেড়ে গেল, এটা খুবই আনলাইকলি, তাও যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনো কারণে বেড়ে যায়, তাহলে কি হবে, এই বাইকার্বনেট এসে হাইড্রোজেনের সাথে মিলে তৈরি করবে হচ্ছে গিয়ে সেই তোমার কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কার্বনিক অ্যাসিড তখন ভেঙে তৈরি করবে হচ্ছে গিয়ে ওয়াটার আর হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড জেনারেলি হয় না, জেনারেলি ল্যাকটিক অ্যাসিড হয় বা কিটো অ্যাসিড হয় বা বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড হয়, আমি এখানে জাস্ট বলার কথা বললাম। তারপরে দেখো কি হলো, এটাকে নিউট্রালাইজ করে কার্বনিক অ্যাসিড তৈরি করলো, এটা ভেঙে তোমার ওয়াটার আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ওয়াটার হচ্ছে গিয়ে আমাদের ইউরিন থেকে বের হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড আমাদের শ্বাসের মাধ্যমে বের হয়ে যায়। এখন দেখো আমাদের এটা সবসময় মনে রাখবা যে বডি কিন্তু জেনারেলি অ্যালকালোসিস রিলেটেড প্রবলেম বডিতে খুব কম হয়, বডি মেইনলি ফেসেস প্রবলেমস রিগার্ডিং অ্যাসিডোসিস, যে কোনো কারণে কিন্তু অ্যাসিডের পরিমাণটা বেড়ে যেতে পারে। এটা নিয়ে তোমরা ডিটেইলস পড়বা, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাসিডোসিস, এটা নিয়ে তোমরা ডিটেইলস ওই যে রেনাল বায়োকেমিস্ট্রি কার্ডটা বললাম না, ওখানে পড়বা। তো ব্লাড বাফার হচ্ছে কি সাথে, আমি জাস্ট এটুকুই বুঝাই যে ব্লাড বাফার হচ্ছে খুব দ্রুত কাজ করে এরকম অ্যাসিড বা বেসকে নিউট্রালাইজ করে ফেলে। ব্লাড বাফার আমাদের বডিতে দুই ধরনের, সেটা কি কি, একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ব্লাড বাফার আর একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ব্লাড বাফার। কোনটা কি ডিটেইলস আমি একটু পরে আসতেছি। এখন গেল ব্লাড বাফার শেষ, শেষ না মানে আপাতত শেষ। রেসপিরেটরি বাফার, রেসপিরেশন মানে শ্বাস প্রশ্বাসের সাথে কোন বাফারটা জড়িত, শ্বাস প্রশ্বাসের সাথে চারটা বাফার জড়িত, মূলত মনে রাখবা। নাম্বার 1 হচ্ছে বাইকার্বনেট বাফার। বাইকার্বনেট বাফার ব্লাডেও ছিল, দেখো রেসপিরেশনেও আসে। কেন তোমার বাইকার্বনেট বাফারটা রেসপিরেটরি বাফার হিসেবে কেন কাজ করে, ধরো যদি কোনো কারণে আমরা খুব মানে আমাদের কোনো কারণে যদি শ্বাস আমরা আটকে রাখি, কোনো কারণে তুমি চিন্তা করো তুমি তোমার নাকটা বন্ধ করে শ্বাস আটকে রাখতেছো, তখন কি হয়, তখন তোমার বডিতে কি কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্টটা বেড়ে যায়, তাই না? এই কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্টটা বেড়ে যায়, এটা কিন্তু তারপরে আমাদের বডির ওয়াটারের সাথে রিয়াক্ট করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, ভেঙে কিন্তু এই হাইড্রোজেন বাইকার্বনেটই তৈরি হলো। বা তুমি বলতে পারো এই কার্বন ডাইঅক্সাইড যে ওয়াটারের সাথে রিয়াক্ট করে, ওয়াটারের সোর্স কিন্তু ওই যে বাইকার্বনেট বাফার থেকে আসতেছে। তো রেসপিরেটরি বাফারের নাম্বার 1 এক্সাম্পল হচ্ছে গিয়ে আমাদের বাইকার্বনেট বাফার, এছাড়া আছে হচ্ছে হিমোগ্লোবিন বাফার, অক্সি হিমোগ্লোবিন বাফার। আচ্ছা, রেনালে আমাদের মেইনলি কাজ করে, এখানেও তোমার বাইকার্বনেট বাফার পাবো, ফসফেট বাফার বলে একটা বাফার পাবো, আর অ্যামোনিয়াম বাফার বলে একটা বাফার পাবো। মানে বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার আর হচ্ছে গিয়ে আমাদের অ্যামোনিয়াম বাফার। এখন কোনটা কিভাবে কাজ করে, বাইকার্বনেটটা তোমরা এখন না হয় বুঝলা, বাইকার্বনেট কিভাবে কাজ করে আমি একটু বলি। যখন আমাদের বডিতে কোনো কারণে অ্যাসিডোসিস হয় বা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, তখন কিডনি দুইটা কাজ করে। এক হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেয়, অথবা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস থেকে বাইকার্বনেট নতুন করে ওরা বাইকার্বনেট তৈরি করে। কিভাবে তৈরি করে, অ্যাগেইন তোমরা এটা রেনাল বায়োকেমিস্ট্রিতে ভালো মতো পাবা। জাস্ট এইটুকুই জেনে রাখো যে রেনাল তোমার সিস্টেম যখন অ্যাসিডের
হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে যায় তখন আইদার বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দেয় বা বাইকার্বনেট জেনারেট করে। আর যখন আমাদের বডিতে কোনো কারণে অ্যাসিডের কনসেন্ট্রেশনটা কমে যায়, যে বডিতে অলরেডি মানে অ্যাসিড কম, অ্যালকালোসিস, অ্যাসিডের কনসেন্ট্রেশন কম মানে কি, যে অ্যালকালি বেশি, অ্যালকালোসিস হচ্ছে, তখন এই রেনাল বাফার করে কি বডির বাইকার্বনেট বডি থেকে বেশি বেশি করে এক্সক্রিট করে দেয়, মানে বডি থেকে বের করে দিল। তো এভাবে তোমার হচ্ছে গিয়ে নিউট্রালাইজ হয়ে গেল, যে এই যে অ্যাসিডটা কমে গেছে, অ্যালকালিটাকেও আমরা কমিয়ে দিচ্ছি ইউরিনের মাধ্যমে, তো এভাবে নিউট্রালাইজড হয়ে গেল। আর এছাড়া তোমার ফসফেট বাফার, অ্যামোনিয়াম বাফার কিভাবে কাজ করে আমি তোমাদের আজকে বলবো না, তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, আর বোন বাফার হচ্ছে গিয়ে একটাই, এই জিনিসটার নাম হচ্ছে গিয়ে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপেটাইট ক্রিস্টাল। লিখে রাখো, আমি তোমাদের বানানটা একটু পর বলতেছি। আচ্ছা, ফর্মুলাটা আগে তোমরা লিখো, সেটা হচ্ছে গিয়ে তোমার Ca10 ক্যালসিয়াম 10 ফসফেট 6 মানে ফসফেটের 6টা আর OH2, এইটাকে বলে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপেটাইট ক্রিস্টাল। অ্যাপেটাইট স্পেলিংটা আমি ঠিক শিওর না, তোমরা জাস্ট লিখে রাখো ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপেটাইট ক্রিস্টাল। এই বোন বাফার কি করে, যখন কোনো কারণে বডিতে অ্যাসিডোসিস হয় বা হাইড্রোজেন কনসেন্ট্রেশন বেড়ে যায়, তখন এই হাইড্রোজেন আয়নটা এই হাইড্রোক্সিল আয়নের সাথে যুক্ত হয়ে ওয়াটার তৈরি করে। তো এইভাবে বোন বাফার কেবলমাত্র তোমার হচ্ছে গিয়ে অ্যাসিডোসিসে কাজ করে, এটা অ্যালকালোসিসে কাজ করতে পারে না। তো প্রথমত বাফার সিস্টেমের সিরিয়াল অবশ্যই মেনটেন করবা, কারণ ব্লাড বাফার হচ্ছে নাম্বার 1, ইমিডিয়েটলি কাজ করে একটা বাফার, সেটা হচ্ছে ব্লাড বাফার। রেসপিরেটরি বাফার কাজ করে উইদিন সেকেন্ডস টু মিনিটস, আর তোমার রেনাল বাফার আরো দেরিতে, যে উইদিন আওয়ার্স টু ডেজ, মানে দিন লেগে যেতে পারে রেনাল বাফারটা কাজ করতে। আর বোন বাফার তখনই কাজ করে যদি কোনো কারণে রেনাল বাফার বা রেসপিরেটরি বাফার ফেল করে, তখন তোমার হচ্ছে বোন বাফার কাজ করে। সো তুমি শুরুতেই কিন্তু বোন বাফার বলতে পারবে না, তোমার শুরু করতে হবে ব্লাড বাফার দিয়ে, দেন রেসপিরেটরি বাফার, দেন রেনাল বাফার, এবং সবার লাস্টে হচ্ছে কি বোন বাফার। এখন তোমাদের টিচাররা ব্লাড বাফারের এক্সাম্পল গুলো জিজ্ঞাসা করে খুব বেশি। ব্লাড বাফার হচ্ছে 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ব্লাড বাফার যেটা কিনা প্লাজমাতে থাকে, আর ইন্ট্রাসেলুলার ব্লাড বাফার যেটা কিনা হচ্ছে তোমার রেড ব্লাড সেলের মধ্যে থাকে। এক্সট্রা সেলুলার বাফার গুলোর এক্সাম্পলও খুবই ইম্পর্টেন্ট, এবং এটা তোমাদের রিটেনে তোমাদের আসে, রিটেনে তোমাদের বাফার নিয়েই তোমার হচ্ছে শর্ট নোট আসে, বা ব্লাড বাফার নিয়ে আলাদা করে শর্ট নোট আসতে পারে। সো এক্সট্রা সেলুলার বাফার কি কি? বাইকার্বনেট বাফার, প্রোটিন বাফার, প্রোটিনও কিন্তু একটা বাফার। আমাদের ব্লাডে বিভিন্ন ধরনের মানে ব্লাড বলতে এখানে আমরা প্লাজমা বুঝাচ্ছি, প্লাজমাতে বিভিন্ন প্রোটিন থাকে, যেমন হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফিব্রিনোজেন। এর মধ্যে অ্যালবুমিনটা হচ্ছে গিয়ে বাফার হিসাবে কাজ করে। অ্যালবুমিন একটা নেগেটিভলি চার্জ, এটা যদিও প্রোটিন, এটা একটা অ্যানায়ন বা নেগেটিভলি চার্জ। যদি বডিতে কোনো কারণে অ্যাসিডোসিস হয়, ও কিন্তু একটা হাইড্রোজেন আয়নকে অ্যাকসেপ্ট করে তোমার অ্যাসিডোসিসটাকে নিউট্রালাইজ করতে পারে। সো প্রোটিন বাফার ফর এক্সাম্পল অ্যালবুমিন বাফার। আর এছাড়া আর কি কি আছে? এছাড়া আমাদের থাকবে হচ্ছে গিয়ে ফসফেট বাফার। এই তিনটাই আমাদের মেইনলি প্লাজমাতে এই তিনটা বাফার কাজ করে। আর বাফারের এক্সাম্পল লেখার নিয়ম কি? বাইকার্বনেট বাফার তো লিখবা, ব্র্যাকেটে লিখে দিবা যে বাইকার্বনেট যে তোমার হচ্ছে অ্যানায়নটা ডিভাইডেড বাই, মানে ডিভাইড না, ভাগ দিয়ে নিচে লিখবা হচ্ছে অ্যাসিডটার নাম, বেসটার নাম ভাগ হচ্ছে অ্যাসিডটার নাম, এভাবে লিখবা। প্রোটিন বাফারও সেম, তো বাইফসফেটও হচ্ছে সেম, এটার এক্সাম্পল গুলো বইয়ে আছে। আর সেলের মধ্যে তোমরা আমাকে এখন বুদ্ধি করে বলো, রেড ব্লাড সেলের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট মলিকিউল থাকে, সেটা কি? হিমোগ্লোবিন। ভেরি গুড, ভেরি গুড। সো রেড ব্লাড সেলের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট তোমার হচ্ছে গিয়ে যে বাফার, সেটা হচ্ছে গিয়ে আমাদের হিমোগ্লোবিন বাফার। সরি, এখানেও তোমার বাইকার্বনেট বাফারটা আগে বলতে পারো বা হিমোগ্লোবিন বাফারটাও বলতে পারো। হিমোগ্লোবিন বাফারটা আগে বলাই বেটার, তোমার এখানে আমি জাস্ট সিমিলারিটি রাখার জন্য বাইকার্বনেট আগে দিছি, বাট হিমোগ্লোবিনটা ইম্পর্টেন্ট। আর সাথে সাথে হিমোগ্লোবিন মাঝে মাঝে হিমোগ্লোবিনের সাথে একটা অক্সিজেন যুক্ত থাকে। এগুলো না তোমরা এখন জাস্ট নামগুলো পড়ো, তোমার হিমোগ্লোবিন বাফার, অক্সি হিমোগ্লোবিন বাফার কখন কোনটা কাজ করে তোমরা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমটা যখন ফিজিওলজিতে পড়বা তখন হচ্ছে ভালো মতো বুঝবা। তোমাদের যদি তখন কোনো প্রবলেম থাকে তখন হচ্ছে আমাকে বলো, আমি খুব ভালো মতো বুঝাই দিব। কিন্তু এখন হচ্ছে তোমরা মাত্র শুরু করলে, আমি অত ডিটেলসে আসলেই যেতে চাচ্ছি না। আর লাস্টে ফসফেট বাফার এখানেও কিছু পরিমাণ কাজ করে। তো এটা হচ্ছে আমাদের ব্লাড বাফারের উদাহরণ। আচ্ছা, আমি একদম বের হয়ে গেলাম কেন, দাঁড়া একটা সেকেন্ড। হ্যাঁ,
আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের মেইনটেনেন্স অফ ব্লাড পিএইচ, অ্যানাদার ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর বোথ রিটেন অ্যান্ড ভাইভা। ব্লাড পিএইচটা ধরো কোনো কারণে আমাদের অ্যাবনর্মালিটি হলো, অ্যাসিডোসিস হয়েছে বা অ্যালকালোসিস হয়েছে, তো প্রথমেই যেটা কাজ করবে, কোন বাফার সিস্টেমটা প্রথমেই ইমিডিয়েটলি কাজ করবে, তোমরাই বলো বলো, তোমরা পারবে তো? Very good, blood buffer. First line of defense হচ্ছে blood buffer which acts immediately. তোমাদের শর্ট নোটে কিন্তু বেশি কিছু লেখা লাগে না, জাস্ট এইটাই লিখবা যে মেইনটেনেন্স অফ ব্লাড পিএইচ, দুইটা পয়েন্ট দিবা, ফার্স্ট লাইন অফ ডিফেন্স আর হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্স এ হচ্ছে কি ব্লাড বাফার। ব্লাড বাফার কি করে, তোমার হচ্ছে উইক স্ট্রং অ্যাসিড কে উইক অ্যাসিডে কনভার্ট করে এন্ড কনভার্টস আ স্ট্রং বেস টু আ উইক বেস। আর সেকেন্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে দুইটা, সেটা হচ্ছে তোমার রেসপিরেটরি বাফার, প্রথমত রেসপিরেটরি বাফার কাজ করে, পরে হচ্ছে গিয়ে একটু পরে হচ্ছে রেনাল বাফার হিসেবে যোগ দেয়, বাট দুইটাই কাজ করে। রেসপিরেটরি বাফার কিভাবে মেইনলি কাজ করে আমি তোমাদেরকে বলি। তোমার ওই যে একটু আগে বললাম না কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসারকে বলে হচ্ছে PCO2। রেসপিরেটরি বাফার এই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডকে বাড়িয়ে বা কমিয়ে তোমার হচ্ছে জিনিসটা মেইনটেইন করতে সাহায্য করে। আচ্ছা, আর রেনাল বাফারের মেকানিজম তো আমি একটু আগে বললাম, এটা রেনাল বাফার মেইনলি ডিল করে বাইকার্বনেট নিয়ে, কিছু কিছু ক্ষেত্রে ফসফেট আর হচ্ছে গিয়ে তোমার অ্যামোনিয়াম নিয়ে কাজ করতে পারে। এটার ডিটেলস তোমরা হচ্ছে গিয়ে ওই রেনাল বায়োকেমিস্ট্রিতে পাবা। তোমরা এখন জাস্ট নাম জেনে রাখো, কোনটা কখন কাজ করে সেটা জেনে রাখো। ব্লাড বাফার ফাংশনস ইমিডিয়েটলি, রেসপিরেটরি বাফার হচ্ছে উইদিন মিনিটস টু আওয়ার্স, আর রেনাল বাফার হচ্ছে আওয়ার্স টু ডেজ। আমি মনে হয় রেসপিরেটরি বাফার সেকেন্ড টু মিনিট বলছিলাম, না সেকেন্ড টু মিনিটস না, মিনিটস টু আওয়ার্স, আর রেনাল বাফার হচ্ছে উইদিন আওয়ার্স টু ডেজ। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে বাফারিং ক্যাপাসিটি কাকে বলে। এই ডেফিনিশনটা টিচাররা অনেক সময় জিজ্ঞাসা করতে পারে। দেখো, এটা সাপোজ একটা সলিউশন, এটার ভলিউম হচ্ছে 1 লিটার। এখন এই 1 লিটার সলিউশনের পিএইচ এক ঘর চেঞ্জ করতে যে পরিমাণ স্ট্রং অ্যাসিড বা বেস লাগে, এটাকে আমরা বলি হচ্ছে বাফারিং ক্যাপাসিটি। যে অ্যামাউন্ট অফ স্ট্রং অ্যাসিড অর স্ট্রং বেস নিডেড টু চেঞ্জ দ্য পিএইচ অফ 1 লিটার সলিউশন বাই 1। খেয়াল করে দেখো, যদি এই সলিউশনে অনেক বেশি করে বাফার, খুবই মানে শক্তিশালী বাফার থাকে, তাহলে কিন্তু দেখো তুমি যতই স্ট্রং অ্যাসিড দাও সহজে কিন্তু তোমার হচ্ছে গিয়ে পিএইচটা চেঞ্জ হবে না। অন্যদিকে যদি একটা উইক বাফার থাকে, তখন কিন্তু তুমি যদি অল্প পরিমাণে তোমার হচ্ছে গিয়ে অ্যাসিড বা বেস অ্যাড করো, পিএইচ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো বাফারিং ক্যাপাসিটি এইটাই যে কতটুকু জিনিস অ্যাড হলে চেঞ্জ হওয়াটা বাধাপ্রাপ্ত হয়। সো যদি তুমি দেখো যে বাফারিং ক্যাপাসিটি খুব বেশি, খুব একটা সাপোজ খুব মানে অনেক মানে ধরো সাপোজ 10 লিটার অ্যাসিড লাগতেছে আমার পিএইচ চেঞ্জ করতে, তাহলে আমরা বলবো হচ্ছে বাফারিং ক্যাপাসিটি ইজ মোর। আর যদি আমাদের খুব কম কম লাগে একটা অ্যাসিড বা বেস, তাতে আমার চেঞ্জ হয়ে যায়, পিএইচ চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা বলবো যে বাফারিং ক্যাপাসিটি লেস। তো এই যে বাফারিং ক্যাপাসিটি কাকে বলে বুঝাইতে পারছি? জি। আচ্ছা, ওকে, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, বাফারিং ক্যাপাসিটি হচ্ছে আর কিছুই না, 1 লিটার একটা সলিউশনের পিএইচ এক ঘর চেঞ্জ করতে কতটুকু অ্যাসিড বা বেস দরকার, কতটুকু স্ট্রং অ্যাসিড বা বেস দরকার হয়। এটা আর কি তোমার এক্সপ্লেইন করে যে এইখানে যে বাফারটা আছে ওইটা কতটুকু রেজিস্ট করতে পারতেছে এই স্ট্রং অ্যাসিড বা বেসের ইফেক্ট। ডেফিনিশনটা এইটাই যে অ্যামাউন্ট অফ স্ট্রং অ্যাসিড অর বেস নিডেড টু চেঞ্জ দ্য পিএইচ অফ 1 লিটার সলিউশন বাই 1। আচ্ছা, বুঝাইতে পারছি? এখন একটু যদি সমস্যা হয় বইটা রিডিং করে নিও, ইনশাল্লাহ বুঝবা। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমি তো তোমাদের স্লাইডটা দিয়ে দিব, তোমাদের যদি ফার্দার যে কোনো কোয়েশ্চেন থাকে লাইভ ক্লাসে হয়তো বা কোনো কিছু স্কিপও করে যেতে পারি, তোমরা অবশ্যই অবশ্যই মানে নিচে কমেন্ট করবা। আর আমার কিছু নোটস আছে, আমি যদি সম্ভব হয় আমি ওগুলো তোমাদের গ্রুপে দিয়ে দিব। আর আমি তোমাদের যা যা বললাম আই হোপ তোমরা নোট ডাউন করতেছো। তোমরা যদি সম্ভব হয় তোমরা সবার সুবিধার্থে তোমরা আমাদের গ্রুপে তোমরা হচ্ছে নোটগুলো পোস্ট করতে পারো, তাহলে সবাই মানে এটা একটা গ্রুপ স্টাডির মতো হয়ে গেল যে আচ্ছা ও এই জিনিসগুলো লিখছে, আমি দেখি আমিও এই জিনিসগুলো আমার মনে আছে কিনা। এটা একটা ভালো ইফেক্টিভ ওয়ে আমার মতে। আচ্ছা, পিকে কাকে বলে? কোথায় দেওয়া হবে?
স্লাইড গুলো আমি হচ্ছে তোমাদের এই যে নতুন যে গ্রুপটা খুলছে না মেডিবি ফ্রি কোর্স, মানে যে আমাদের যে গ্রুপে লাইভ হচ্ছে ওই গ্রুপেই দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা জি। এখন হচ্ছে পিকে কাকে বলে? পিকে হচ্ছে, পিকেটা বুঝার মানে কি বলবো, এখানে আমি বিস্তারিত আসলে অত বলতে চাচ্ছি না। পিকের ডেফিনিশন হচ্ছে নেগেটিভ লগারিদম অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। বিস্তারিত বলতে চাচ্ছি না, বললেও কিন্তু বিস্তারিত একটু বলা লাগে, কারণ পিকের উপর ডিপেন্ড করে আমাদের একটা বাফার কতটুকু স্ট্রং বা কতটুকু উইক, এটা কিন্তু পিকের উপর ডিপেন্ড করে। আবার এই পিকের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের একটু পরে একটা জিনিস পড়বো, হেন্ডারসন হেইজেলবার্গ ইকুয়েশন, এটার জন্য পিকে লাগবে। পিকে আর কিছুই না, পিকে বা বোঝার জন্য তোমাদের ল অফ অ্যাকশন, মাস অ্যাকশনটা একটু বুঝতে হবে। এই জিনিসও আমরা জানি, এটা হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষার সময় একটা কোয়েশ্চেন ছিল যতদূর মনে পড়ে, যে মাস অ্যাকশন লটা কে দিয়েছে, কি জানি গোল্ডবার্গ নাকি, আমি ভুলে গেছি, আমার ঠিক মনে নাই। তো যাই হোক, এই ল অফ মাস অ্যাকশনটা আমি জানি তোমাদের মনে আছে। এখানে কি বলছিল, এটা এই ল অফ মাস অ্যাকশন নিয়েও কিন্তু অনেক সময় শর্ট নোট আসতে পারে। ল অফ মাস অ্যাকশনে বলেছিল যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টে the rate of reaction is directly proportional to the concentration of the reactants। ঠিক আছে, যে রেট অফ রিয়াকশন হচ্ছে proportional to the concentration of the reactants। ধরো এখানে হচ্ছে কি ইয়াটা মানে সলিউশনটা ইকুইলিব্রিয়ামে আছে, ফরওয়ার্ড রেট অফ রিয়াকশন হচ্ছে V1, ব্যাকওয়ার্ড রেট অফ রিয়াকশন হচ্ছে V2। তো এখানে V1 হচ্ছে গিয়ে ডিরেক্টলি প্রপোর্শনাল টু হবে হচ্ছে রিঅ্যাক্টেন্ট, এখানে রিঅ্যাক্টেন্ট কে এই যে মানে স্ট্রং অ্যাসিডটা, সো অ্যাসিডের কনসেন্ট্রেশনের উপর প্রপোর্শনাল। আর V2 যেটা সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল হবে হচ্ছে কনসেন্ট্রেশন অফ এই যে H প্লাস আর হচ্ছে গিয়ে প্লাস A মাইনাস। তো এইটা হচ্ছে প্রপোর্শনাল। যদি প্রপোর্শনাল সাইনটা আমরা উঠিয়ে ফেলি, ইজ ইকুয়াল টু হয় হচ্ছে গিয়ে K1। K1টা হচ্ছে তোমার K1টাকে আমরা বলতেছি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তো V1 ইজ ইকুয়াল টু K1 ইন্টু HA, আর V2 তাহলে সেই ক্ষেত্রে হবে V2 ইজ ইকুয়াল টু K2 ইন্টু এটা। এখন দেখো এরপর আমরা এটা কিন্তু তোমাদের টিচাররা অনেক সময় দিতে পারে, কোয়েশ্চেন আসতে পারে যে ফাইন্ড আউট দ্য ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ফ্রম দ্য ল অফ মাস অ্যাকশন। তো গেল আমরা V1 ইজ ইকুয়াল টু এটা পেলাম, V2 ইজ ইকুয়াল টু এটা পেলাম। এখন আমরা তাহলে কি হয়, K1 আমরা যদি ইকুইলিব্রিয়ামে যেহেতু আছে তাহলে আমরা এটা বলতে পারি যে K1 ইন্টু HA ইজ ইকুয়াল টু K2 ইন্টু ওই যে H প্লাস আর হচ্ছে A মাইনাস। K2টা এদিকে নিয়ে গেলাম, H এটা এদিকে নিয়ে নিলাম, তাহলে আমরা কি পাই, K1 বাই K2 ইজ ইকুয়াল টু H ইন্টু A ডিভাইডেড বাই মানে তোমার অ্যাকচুয়াল আনডিসোসিয়েটেড অ্যাসিডের কনসেন্ট্রেশন। আর এই K1 বাই K2 কেই আমরা এখানে বলতেছি Ka বা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। আমি কি বুঝাইতে পারছি এটা? জি এটা আচ্ছা, এখন তোমরা আমাকে একটা জিনিস একটু বুদ্ধি করে বলো, একটা অ্যাসিড যত স্ট্রং হবে তার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট তত বেশি হবে না কম হবে? আমি বলছি স্ট্রং অ্যাসিড যারা যারা কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়ে যায়, তো একটা স্ট্রং ভেরি গুড, যত তোমার হচ্ছে অ্যাসিড স্ট্রং হবে তার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট তত বেশি হবে, মানে সে তত বেশি ডিসোসিয়েটেড হচ্ছে। PKa হচ্ছে ঠিক তার উল্টা, PKa ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ কে, মানে নেগেটিভ লগারিদম অফ দ্য ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। একটা অ্যাসিডের কে যত বেশি, অ্যাসিড তত বেশি স্ট্রং, আর পিকে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, পিকে যত বেশি তোমার অ্যাসিড তত কম স্ট্রং। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? দেখো মাইনাস লগ মানে কিন্তু ইনভার্স হয়ে যাচ্ছে জিনিসটা। তো কে ছিল হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেংথ, আর পিকে একটা অ্যাসিডের পিকে যত বেশি তার মনে রাখবা তার স্ট্রেংথ ততই কম। আমি কি বুঝাতে পারছি? জি জি বা না বলো? জি আপু। আচ্ছা ঠিক বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। এখন হচ্ছে গিয়ে এই যে পিকে তো পড়ে ফেললাম, এখন হচ্ছে এইটা তোমাদের এই যে তোমরা কিভাবে পরীক্ষা, আমাদের মেডিকেলের সিস্টেম কি, প্রথমে আইটেম হয়, তারপরে হচ্ছে কার্ড হয়, তারপরে টার্ম হয়, তারপর প্রফ হয়। ফার্স্ট ইয়ারে এরকম মানে ফার্স্ট ফেজ যেটা আমরা বলি এটাই, যে আইটেম, কার্ড, দেন টার্ম, দেন হচ্ছে প্রফ। এই চারবারের
যে কোনো একবার তোমরা লিখে রাখো, তোমাদের এখানে যদি মানে যদি 100 জন এই ক্লাসটা শুনো, 99 জন এই কোয়েশ্চেনটা পাবা যে which one is the most important buffer, আর একটা পাবা যে which one is the strongest buffer বা which one is the most potent buffer। দুইটার অ্যান্সার আলাদা, মোস্ট ইম্পর্টেন্ট বাফার কোনটা আর স্ট্রংগেস্ট বাফার কোনটা। মোস্ট ইম্পর্টেন্ট বাফার আমি এতক্ষণ যে বললাম তোমাদের কি মনে হয় কোনটা? ব্লাড বাফার, ভেরি গুড। ব্লাডের মধ্যে কোনটা? বাইকার্বনেট বাফার। বাইকার্বনেট বাফার। দেখো আমি এতবার এটা উচ্চারণ করছি, তার মানে তোমরা বুঝেই গেছো যে এটা বাইকার্বনেট বাফার। কিন্তু কেন বাইকার্বনেট বাফার খুব ইম্পর্টেন্ট, এটার 4টা পয়েন্ট আছে এবং তোমাদের 4টাই মনে রাখতে হবে। নাম্বার 1, এটার হচ্ছে কি এইটার অন্যান্য যে কোনো বাফারের চেয়ে এইটার কনসেন্ট্রেশন প্লাজমাতে সবচাইতে বেশি। আমরা কিন্তু ইম্পর্টেন্ট বাফারে আমরা ব্লাড বাফার গুলোই কনসিডার করব, কারণ আমাদের কিন্তু প্রথমে কাজই করে ব্লাড বাফার, এবং ব্লাডের মধ্যে সবচাইতে বেশি কনসেন্ট্রেশনে থাকে হচ্ছে এই বাইকার্বনেট। আমি তোমাদের একটু আগে বলছি যে আমাদের বডিতে যে অ্যাসিড বেস ডিসঅর্ডার হয়, মেইনলি কিন্তু অ্যাসিড রিলেটেড ডিসঅর্ডার হয়। তো আমরা দেখবো যে যেই বাফার সিস্টেমের বেস যত বেশি তত ভালো, কারণ বেসই তো আমাদের অ্যাসিডিক প্রবলেম গুলোকে কমব্যাট করবে, তাই না? তো বাইকার্বনেট বাফারে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন অনেক বেশি, 24 মিলিমোল পার লিটার। ঠিক আছে, 24 বা অ্যাভারেজে 22 টু 28 মিলিমোল পার লিটার, যেখানে ফসফেটের কনসেন্ট্রেশন ধরো মাত্র 1 মিলিমোল পার লিটার ইন দ্য প্লাজমা। তো এই যে হাই কনসেন্ট্রেশন ইন দ্য প্লাজমা ব্র্যাকেটে লিখে বা 24 মিলিমোল পার লিটার, এইটার জন্য বাইকার্বনেট ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে বেস অ্যাসিড রেশিও। দেখা যায় কি বাইকার্বনেট বাফারের ক্ষেত্রে বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বনিক অ্যাসিড, এইটার রেশিও আমরা কিভাবে হয় আমি একটু পর দেখাবো। একটা হিসাব করে দেখা গেছে যে 20:1, এই অ্যামাউন্টটাও মনে রাখবা। এখানে দেখো বাইকার্বনেট বেস অনেক বেশি, আর আমি কি বললাম যে আমাদের বডিতে হচ্ছে অ্যাসিডিক মানে অ্যাসিডিক রিলেটেড প্রবলেম বেশি। তো এখানে বেস এত বেশি দেখে এই যে এটা একটা ভালো বাফার বা ইম্পর্টেন্ট বাফার। ফসফেটের ক্ষেত্রে এটা মাত্র 4:1। তো দেখো কত মানে কম বাইকার্বনেটের তুলনায়। ওপেন এন্ডেড সিস্টেম, এইটার এক্সপ্লেনেশন টিচাররা অনেক বেশি চায়। আমাদের বাফার গুলো তো কাজ করে ঠিক আছে, ভালো কথা, ব্লাডে কাজ করে, কিন্তু এক্সেস অ্যাসিড বা এক্সেস অ্যামাউন্ট অফ বেস বডি থেকে বের হয়ে যায় দুইটা রুটে। একটা হচ্ছে কি আমাদের রেসপিরেটরি রুট মানে শ্বাসের সাহায্যে, আর একটা হচ্ছে তোমার রেনাল রুট বা কিডনির সাহায্যে। রেসপিরেটরি রুটে কিভাবে হয়, ধরো কোনো কারণে বডিতে অ্যাসিডোসিস হচ্ছে। অ্যাসিডোসিস মানে হচ্ছে, একটু দাঁড়াও তো ভাইয়ারা, আচ্ছা থাক অসুবিধা নেই। অ্যাসিডোসিস হচ্ছে, অ্যাসিডোসিস হওয়া মানে তোমরা হচ্ছে গিয়ে এখন একটু মাথায় রাখবে, অ্যাসিডোসিস মানে আইদার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে গেছে অর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। দুইটাই হতে পারে, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে গেছে বা পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেড়ে গেছে। যদি তোমার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কোনো কারণে বডিতে বেড়ে যায়, রেসপিরেটরি রুট কি করে, জোরে জোরে শ্বাস নিয়ে হাইপার ভেন্টিলেশন দ্রুত শ্বাস নিয়ে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দেয়, এবং এতেও সাহায্য করে হচ্ছে আমাদের বাইকার্বনেট বাফার। কিভাবে? বাইকার্বনেট থেকে তৈরি হয় কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড থেকে তোমার ভেঙে তৈরি হয় তোমার হচ্ছে গিয়ে ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড এখানে ওভাবে সাহায্য না করলেও তোমার যখন অ্যালকালোসিস হয়, চিন্তা করো যখন আমাদের বডিতে তোমার মানে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যায়, তখন কিন্তু কার্বনিক অ্যাসিড এভাবে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে তোমার হচ্ছে কি আমাদের অ্যালকালোসিসটাকে কমব্যাট করতে সাহায্য করে। আর রেনালে কিভাবে করে এটা তো বলছি, যে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করার মাধ্যমে, দেন হচ্ছে কি তোমার নতুন করে বাইকার্বনেট জেনারেশন করার মাধ্যমে বা বাইকার্বনেট এক্সক্রিট করে দেওয়ার মাধ্যমে। এজন্য এটাকে ওপেন এন্ড বলে, যেটা ধরো উপর দিয়েও কাজ করে আবার নিচ দিয়ে মানে ইউরিন দিয়েও এটা হচ্ছে কি কাজ করতে পারে। তো এটার জন্য এটাকে বলে ওপেন এন্ডেড সিস্টেম। ওপেন এন্ডেড কেন বলে, এটা খুব 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 ইম্পর্টেন্ট। আরেকটা এখানে লিখি নাই, সেটা হচ্ছে এটা বোথ ইসিএফ এ কাজ করে আইসিএফ এ কাজ করে। ফসফেট বাফারও কিন্তু বোথ ইসিএফ এন্ড আইসিএফ এ কাজ করে, কিন্তু তোমার বাইকার্বনেট বাফারটা একটু বেশি ভালো মতো কাজ করে। আচ্ছা,
এখন হচ্ছে আর ওয়ার্কস অ্যালং উইথ হিমোগ্লোবিন বাফার। দেখা যায় কি আমাদের যখন পালমোনারি, আমরা তো জানি লাংস এর আর্টারি ক্যাপিলারি গুলোকে কি বলে, পালমোনারি ক্যাপিলারি। হিমোগ্লোবিন হচ্ছে কি নিজে হচ্ছে একটা বাফার। সেলের ভেতরে লাংসে দেখা যায় যে সেলের মধ্যে কাজ করে হচ্ছে হিমোগ্লোবিন, আর ব্লাডে কাজ করে হচ্ছে কি বাইকার্বনেট। মানে এমন জিনিসটা এরকম যে হিমোগ্লোবিনের সাথে ইনিশিয়ালি সেলের ভেতরে হিমোগ্লোবিনের সাথে হাইড্রোজেন যুক্ত থাকে, তারপরে হাইড্রোজেন আয়নটা কি করে হিমোগ্লোবিন বা রেড সেলের মধ্য থেকে বের হয়ে বাইকার্বনেটের সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড, মানে তখন বাইকার্বনেট আর কি হিমোগ্লোবিনের কাজ হচ্ছে বডি টিস্যু থেকে লাংসে এই জিনিসটাকে নেওয়া, আর লাংসে গিয়ে এই হাইড্রোজেন আয়ন বা প্রোটনটাকে বাইকার্বনেট নিয়ে দেয়। তারপরে কি হয়, বাইকার্বনেট থেকে ভেঙে কি হয় তোমার হচ্ছে গিয়ে ওয়াটার তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তারপর কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে গেল। কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের হয়ে যাওয়া মানে অ্যাসিড বের হয়ে যাওয়া। এই জিনিসটা তোমরা মাথায় রাখো যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে হচ্ছে অ্যাসিড, আর বের হয়ে যাওয়া মানে অ্যাসিডটা বের হয়ে গেছে। আর বাইকার্বনেট বাফার হচ্ছে হিমোগ্লোবিন বাফারের সাথে একসাথে কাজ করে। এটা গেল। এই জন্য বাইকার্বনেট বাফারকে বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট বাফার। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো, যদি কারো কোনো প্রবলেম থাকে বলো। ওপেন এন্ড সিস্টেম ওপেন এন্ড সিস্টেম বলতে এটা হচ্ছে বোথ রেসপিরেটরি আর হচ্ছে রেনাল সিস্টেমের মাধ্যমে কাজ করে। ঠিক আছে, যেমন আমরা কি দেখো আমাদের বডিতে অরিফিসেস কি, মাউথ একটা অরিফিস, আর হচ্ছে ইউরিনারি সিস্টেম আর একটা এক্সক্রিটরি রুট। এটা দুইটা দিকেই কাজ করে। যে বাইকার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে এটা মাঝে মাঝে হচ্ছে মানে তোমার অ্যাসিড অ্যালকালোসিস করে, আবার এটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিতেও সাহায্য করে। আবার কিডনিতেও এটা কিন্তু বাইকার্বনেটকে মানে মেনটেন করে, এটা কিন্তু কিডনি রেনাল সিস্টেমের মাধ্যমেও আমাদের বাফারিং করে। অন্যদিকে দেখো যেমন ফসফেট বলো, ফসফেট কিন্তু আমাদের, তোমরা কি কখনো মানে রেসপিরেটরি রুটের সাথে ফসফেটের কোনো সম্পর্ক আছে? আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে কি কখনো ফসফেট বের হয়ে যায় বা ফসফরিক অ্যাসিড বের হয়ে যায়? না, কিন্তু কার্বন ডাইঅক্সাইড বের হয়, আর কার্বন ডাইঅক্সাইডের সোর্স হচ্ছে আমাদের বাইকার্বনেট। সো ফসফেটের দেখো কোনো রেসপিরেটরি রুট নাই, এটা কেবলমাত্র কিডনি দিয়ে বার কম হতে পারে। তো এটা একটা ফসফেট বাফার সিস্টেম, একটা ক্লোজ এন্ডেড সিস্টেম। প্রোটিনের সাথে কিন্তু রেসপিরেশনের কোনো সম্পর্ক নেই। প্রোটিন আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বের হতে পারে না, প্রোটিনও কিন্তু বের হয় ওই কিডনি দিয়ে, যদি বের হতে হয় কিডনি দিয়েই বের হয়। সো প্রোটিন বাফার, ফসফেট বাফার, এইসব যত অ্যামোনিয়াম বাফার যা যা আছে সব কিন্তু ক্লোজ এন্ডেড সিস্টেম। এই তোমার বাইকার্বনেট বাফারই একমাত্র বাফার যেটা কিনা আমাদের ওপেন এন্ডেড সিস্টেম, মানে এটা দুই রুটেই কাজ করে, রেসপিরেটরি রুট দিয়েও কাজ করে, রেনাল রুট দিয়েও কাজ করে। আমি কি বুঝাতে পারছি? জি আপু। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে আসি আমাদের আজকের ফাইনাল টপিক হেন্ডারসন হেজেলবার্গ বা হেন্ডারসন হেজেলবার্গ ইকুয়েশন। এই ইকুয়েশন নিয়ে তোমাদের শর্ট নোট আসে, এই ইকুয়েশনটা তোমাদের ডিরাইভ করে দেখাতে বলে। হেন্ডারসন হেজেলবার্গ ইকুয়েশনের মেইন তোমাদের কাজ হচ্ছে কি কোনো একটা সিস্টেমের পিএইচ বের করা, এবং এটা শুরুই হয় ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দিয়ে। এই জন্য আমি তোমাদের আগে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কিভাবে বের হয় আমরা তো পড়ে আসছি, এটা প্রথমে লিখবা যে একটা অ্যাসিড ভেঙে তোমার ডিসোসিয়েট করে এই যে প্রোটন তৈরি করলো আর একটা অ্যানায়ন তৈরি করলো, এখান থেকে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আমরা কিভাবে পাই ওইটা লিখলা। এখন আমাদের মানে যেটা গোল সেটা হচ্ছে এই যে এই অ্যাসিডটার বা এই সিস্টেমটার, এই বাফার সিস্টেমটার পিএইচ বের করা। সেটা কিভাবে করব? পিএইচ বের করার জন্য আমাদের মাথায় জাস্ট এইটা রাখবা যে আমরা যে কোনো ভাবেই হোক হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের নেগেটিভ লগারিদমটা বের করব, সেটাই তো পিএইচ, তাই না? সো নেগেটিভ লগারিদমটা বের করার জন্য দুই দিকে তোমার প্রথমে মাইনাস লগ দিয়ে মাল্টিপ্লাই করবা। তো মাইনাস লগ দিয়ে মাল্টিপ্লাই করার ফলে কি হয় দেখো, মাইনাস লগ কে এ ইন্টু মাইনাস লগ এইচ প্লাস মাইনাস লগ এ মাইনাস বাই এইচ প্লাস। এখন মাইনাস লগ কে কে আমরা বলতে পারি হচ্ছে পি কে এ, আর মাইনাস লগ অফ হাইড্রোজেন কনসেন্ট্রেশন কে আমরা বলতে পারি পিএইচ। বাকি থাকলো এই প্লাস মাইনাসে মাইনাস লগ অফ অ্যানায়ন বা তোমার সল্ট যেটাই বলো বাই অ্যাসিডের টোটাল অ্যাসিডের কনসেন্ট্রেশন। এখন আমরা জাস্ট ফাইনালি এই অ্যাসিডটাকে উপরে নিব, অ্যানায়নটাকে নিচে নিব, এই জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের হেন্ডারসন হেজেলবার্গ ইকুয়েশন, এভাবেই ডিরাইভ করি। তোমরা কখনো এই পর্যন্ত এনে রেখে দিবা না। হেন্ডারসন হেজেলবার্গ ইকুয়েশন ফাইনালি আমরা পাই পিএইচ ইজ ইকুয়াল টু ডিসোসিয়েশন কনস্ট্যান্ট প্লাস লগ অফ concentration of the base divided by log of concentration of the acid. আমি কি বুঝাতে পারছি?
কারো যদি প্রবলেম থাকে বলো। জি আপু। আচ্ছা গুড। এখন এটা কেন আমাদের লাগবে, অনেক অনেক ইম্পর্টেন্স, এটার ইম্পর্টেন্স একদম ভাইভাতে ধরে রিটেনেও আসে। প্রথমত এটাতে আমরা দেখতে পাই যে একটা বাফার, প্রথমে বাফার সিস্টেমের পিএইচ তো আমরা এটা দিয়ে বুঝি। আচ্ছা আমি পরের স্লাইডে যাই, পরের স্লাইডের ইম্পর্টেন্সের স্লাইডটা। আচ্ছা দেখো, প্রথমত এটা আমাদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে লাগে। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে কেন লাগে, আমাদের হচ্ছে অ্যাসিড বেস ডিসঅর্ডারের ক্ষেত্রে লাগে। ধরো আমাদের অ্যাসিড বেস ডিসঅর্ডারে কি হয়, যে আইদার পিএইচ অনেক কমে যায় বা পিএইচ অনেক তোমার হচ্ছে গিয়ে বেড়ে যায়। তো আমাদের অ্যাসিড বেসে কতগুলো ইনফরমেশন দেওয়া থাকে, যে ধরো বেসের কনসেন্ট্রেশন কত, অ্যাসিডের কনসেন্ট্রেশন কত। ওই যে বেসের কনসেন্ট্রেশন বা অ্যাসিডের কনসেন্ট্রেশনের মাপ ক্যালকুলেট করেই কিন্তু আমরা হচ্ছে পিএইচটা ক্যালকুলেট করতে পারি। তোমাদেরকে জেনারেলি এটা তোমার রেনাল বায়োকেমিস্ট্রিতে পড়বা, আমরা অ্যাসিড বেসের মানে পিএইচ মাপার নিয়মটাই হচ্ছে, এখানে পিকেটা উঠে যায়, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট উঠে যায়, আমরা বলি পিএইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ বাইকার্বনেট। যেহেতু বাইকার্বনেট আমাদের কমনেস্ট base divided by concentration of the acid. concentration of acid আসলে ওভাবে মাপা পসিবল হয় না, তো এই জন্য নর্মালি পিএইচ আমরা মাপি, মানে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে পিএইচ আমরা মাপি, পিএইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ বাইকার্বনেট ডিভাইডেড বাই 0.03 ইন্টু পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। এখন দেখো এতে কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবা, বাইকার্বনেট যদি কোনো কারণে বেড়ে যায় বা বেস যদি কোনো কারণে বেড়ে যায়, পিএইচ বেড়ে যাবে মানে অ্যালকালোসিস হবে। আবার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি কোনো কারণে বেড়ে যায়, পিএইচ কিন্তু কমে যাবে, তখন হচ্ছে অ্যাসিডোসিস হবে। তো ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, এই ফর্মুলা দিয়েই আমরা টিচার দিয়ে দেয় যে আচ্ছা তোমার হচ্ছে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন 30, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এত, তোমরা পিএইচ দেখো বা তোমরা বলো এই কন্ডিশনটা কি অ্যাসিডোসিস না অ্যালকালোসিস। সো ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে অ্যাসিড বেস ডিসঅর্ডারের কনসেপ্টটা বোঝার জন্য তোমাদের এই জিনিসটা লাগবে। আর অবশ্যই অনেক সময় হচ্ছে ব্লাড পিএইচ ক্যালকুলেট করতেও এটা লাগবে, আমাদের বডিতে বাইকার্বনেট কতটুকু আছে, তারপর কার্বন ডাইঅক্সাইড কতটুকু আছে, কি কতটুকু বাড়ানো লাগবে, এইটার হিসাবও আমরা এই ইকুয়েশনটা থেকেই হচ্ছে পাই। এছাড়া তোমার হচ্ছে পিএইচ অফ উইক অ্যাসিড, পিএইচ অফ বাফার, তারপর হচ্ছে কোয়ান্টিফাই বাফার। কোয়ান্টিফাই বাফার বলতে আমরা কি বুঝি, একটা ধরো ব্লাডের নর্মাল পিএইচ হচ্ছে গিয়ে 7.4, আমাদের পিকে ভ্যালুটা, তোমাদের পিকে ভ্যালু নিয়ে একটা জিনিস আছে বাফারের, একটু পর বলতেছি। সাপোজ বাইকার্বনেটই ধরি, বাইকার্বনেটের পিকে হচ্ছে 6.1, তো আমাদের আর কি দেখতে হবে, মানে কোয়ান্টিফাই বাফার বলতে আমাদের বোঝাচ্ছে যে আচ্ছা ঠিক আছে বাইকার্বনেটের তো পিকে 6.1 আছে, এখন এর কার্বন মানে বেসের কনসেন্ট্রেশন কতটুকু হওয়া লাগবে, অ্যাসিডের কনসেন্ট্রেশন কতটুকু হওয়া লাগবে, টোটাল 7.4 হবার জন্য। এই জিনিসটাও কিন্তু আমরা মেজার করতে পারি, যে এখানে কতটুকু বেস লাগবে, কতটুকু অ্যাসিড লাগবে টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড ব্লাড কনসেন্ট্রেশন। তো এইভাবে আমরা বাফারের বিভিন্ন কম্পোনেন্টের কোয়ান্টিটিটা মানে ডিটারমাইন করতে পারি। আর বায়ো অ্যাভেইলেবিলিটি অফ ড্রাগস, এটা একটা ফার্মাকোলজির টপিক, ঠিক আছে। বায়ো অ্যাভেইলেবিলিটি অফ ড্রাগস বলতে তোমরা জাস্ট এইটুকুই মনে রাখো যে কিছু কিছু ড্রাগস যখন তোমার মানে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন বা আয়নিক কনসেন্ট্রেশন যখন বেশি, তখন কিছু কিছু ড্রাগস ভালো কাজ করে, আর যখন তোমার নন আয়নিক মানে তোমার একদম হোল সাবস্টেন্সটার কনসেন্ট্রেশন বেশি, তখন কিছু কিছু ড্রাগ কাজ করে। বায়ো অ্যাভেইলেবিলিটি বলতে আমরা বুঝাই যে যতটুকু ড্রাগস আমরা খেলাম তার কতটুকু আমাদের বডিতে গিয়ে কাজ করতেছে, এটাকে আমরা বলি হচ্ছে বায়ো অ্যাভেইলেবিলিটি অফ ড্রাগস। তো এটাই যদি আয়ন বেশি থাকে তাহলে কিছু ড্রাগস ভালো কাজ করে, যদি মানে নন ডিসোসিয়েটেড অবস্থায় থাকে তখন কিছু ড্রাগস ভালো কাজ করে। তো এটা আমরা ডিসোসিয়েটেড আছে না নন ডিসোসিয়েটেড আছে আমরা এই হেন্ডারসন হেজেলবার্গ ইকুয়েশনটা থেকে বুঝতে পারি। এখন একটা জিনিস আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে কি কোনটা মোস্ট ইম্পর্টেন্ট আর মানে স্ট্রংগেস্ট কোন বাফার। মোস্ট ইম্পর্টেন্ট আমরা বলেছি বাইকার্বনেট বাফার, কিন্তু স্ট্রংগেস্ট বাফার হচ্ছে আমাদের ফসফেট বাফার। কেন? কারণ ফসফেট বাফারের ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা অন্যান্য যে কোনো বাফারের চেয়ে বেশি, 6.8, বাইকার্বনেটের ছিল
6.1। দেখো 6.8 হওয়াতে কি হয় যে ওর কিন্তু এই জিনিসটা মোটামুটি নগণ্য, যে এই লগটা অল্প একটু মানে আরে অল্প একটু হলেই ও কিন্তু মানে তোমার পিএইচ মেনটেন করতে পারে, ওর কিন্তু খুব বেশি ডিসোসিয়েট করা লাগে না। অল্প ডিসোসিয়েট করলে ওর পিকে মানে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এত বেশি যে অল্প একটু সময়ের মধ্যেই ও ডিসোসিয়েট করে পিএইচটা মানে ব্লাডের কাছাকাছি চলে আসে। আচ্ছা, এটার মানে বোঝাতে চাচ্ছি আমি যত বেশি তত না, ব্লাডের পিএইচ এর যত কাছাকাছি তত ভালো। 6.1 কি 7.4 এর চেয়ে বেশি কাছে না, 6.8 7.4 এর চেয়ে বেশি কাছে, অবশ্যই 6.8। তো যেইটার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, যেই বাফারের ব্লাডের নর্মাল পিএইচ এর যত কাছে থাকবে সেই বাফারটা আমরা বলি হচ্ছে তত স্ট্রঙ্গার। এখন তোমাদের এখান থেকে কোয়েশ্চেন, তো আমরা তো বুঝতে পারি। আর কিন্তু দেখো ফসফেটটা শুধু এটাই মোটামুটি ভালো দিক, কিন্তু এছাড়া কিন্তু ফসফেটের অন্যান্য দিকগুলো অত ভালো না। যেমন এর ব্লাডে এর কনসেন্ট্রেশন কম থাকে, তারপরে এর অ্যাসিড বেস টু অ্যাসিড রেশিও অত বেশি না, এটা একটা ক্লোজড এন্ডেড সিস্টেম, তো এই জন্য এটা অত মানে ভালো কাজ করে না। কিন্তু এটা স্ট্রংগেস্ট, মানে অল্পতেই অনেক বেশি কাজ করে ফেলতে পারে। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের কোয়েশ্চেন আসে যে তোমার blood calculate the blood pH with the help of Henderson-Hazelbach equation। ঠিক আছে, আমরা তো জানি মুখস্থ যে ব্লাড পিএইচ 7.4। এখন আমাদের এখানে 7.4 কিভাবে বানাবো আমরা এখানে আমরা ব্লাডের সবচেয়ে কমনেস্ট বাফার কোনটা, বাইকার্বনেট বাফার। তো আমরা পিকেএ লিখবো 6.1 প্লাস লগ অফ, তোমরা আমাকে বলো বাইকার্বনেটে এই বেস টু অ্যাসিড রেশিও কত ছিল? 20. So log of 20 divided by 1 is equal to আসে 6.1 plus log 20। log 20 এর ভ্যালু তোমরা দেখবা 1.3। 6.1 plus 1.3 is equal to কত হচ্ছে 7.4। তো এভাবে এটা তোমাদের রিটেনের কোয়েশ্চেন যে ক্যালকুলেট দ্য পিএইচ অফ ব্লাড উইথ দ্য হেল্প অফ হেন্ডারসন-হেজেলবাখ ইকুয়েশন। তো এইটাই হচ্ছে গিয়ে আমাদের আজকের পড়া, আর নাই। তোমাদের আজকের ক্লাসটা নিয়ে কোনো কোয়েশ্চেনস আছে? আপু, বলো আপু। স্ট্রংগেস্ট বাফারের নামটা আরেকবার বলবেন? কোন বাফার? ফসফেট বাফার। ঠিক আছে, ফসফেট ঠিক আছে, এটা আমরা লিখি হচ্ছে HPO4/H2PO4 এভাবে, এরকম একটা কিছু। মানে নামটা জাস্ট তোমরা মনে রাখো, ফর্মুলা নাম মনে রাখলেও চলবে, ফর্মুলা আমিও নিয়মিত ভুলে যাই। তো মানে ফসফেট বাফারটা হচ্ছে আমাদের স্ট্রংগেস্ট বাফার। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, না থাকলে আমি কোয়েশ্চেন না থাকলে আমি একটু দেখি ফেসবুকের কমেন্টে কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, ক্লাস রেকর্ডেড থাকবে, হ্যাঁ থাকবে। পিএইচ এর রেঞ্জ গুলো নরমাল পিএইচ 7.35 টু 7.45, 7.3 থেকে 7.5 পর্যন্ত ভালো থাকে মানুষ, কিন্তু মানে তারপর থেকেই খারাপ হওয়া শুরু করে। আর 6.8 এর চেয়ে কমে গেলে বা 7.8 এর চেয়ে বেড়ে গেলে তোমার হচ্ছে কি মানুষ মারা যায়। আচ্ছা ঠিক আছে, আমার ফ্রেন্ডরা সব খেলা দেখছে, কাউকে মেনশন করতে পারছি না, অসুবিধা নেই, পুরো রেকর্ড থাকবে। খেলা দেখাটা এখন ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা ঠিক আছে, আর যদি কারো ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা। আর ক্লাসটা কেমন লাগলো যদি সম্ভব হয় প্লিজ একটা রিভিউ দিও, অনেক ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে তোমার তো যেটা বললাম নোট পারলে শেয়ার করে দিও। ওকে, তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় জানাচ্ছি। আর নেক্সট ক্লাসে আমরা সলিউশন নিয়ে পড়বো, ওই ক্লাসটা এর চেয়ে বেটার হবে, মানে ওই ক্লাসের জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং। আমার ক্লাস নেক্সট কবে আমি ঠিক এখন পর্যন্ত শিওর না, বাট সলিউশন, আইসোটোপ, ক্রিস্টাল, কলয়েড, এগুলো নিয়ে কিন্তু মেডিকেলি এগুলো অনেক ইম্পর্টেন্ট, আমরা এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, তাহলে আপু ভাইয়ারা আল্লাহ হাফিজ।